সো আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো থাকবে আমাদের ফাউন্ডেশন, সাবসয়েল এক্সপ্লোরেশন এন্ড স্যাম্পলিং। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি, আমরা বিল্ডিং কমপ্লিট করে এসেছি। দ্যাট মিন্স আমাদের বিল্ডিং এর টাইপ দেখেছি এবং আমাদের বিল্ডিং এর লোড ট্রান্সফার হয় কিভাবে এবং বিল্ডিং এর কিছু এলিমেন্ট এবং কিছু টার্মিনোলজি আমরা শিখে এসেছি। তো আজকে আমরা যেটা দেখবো মেইনলি হলো আমরা দেখবো আমাদের ফাউন্ডেশনটা কয় টাইপের হয় এবং এই ফাউন্ডেশন করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হয়, লাইক সাবসয়েল এক্সপ্লোরেশন অথবা আমাদের স্যাম্পলিং করতে হয়, সেটা আমরা দেখব। আচ্ছা, এখন একটু দেখো ফাউন্ডেশনটা কি। আমরা যখন ফার্স্ট ক্লাসে আটকে যাচ্ছে কথাগুলো। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, সো এখানে দেখো তোমাদের একটা ফিগার দেওয়া আছে ফাউন্ডেশনের। সো আমরা যখন বিল্ডিং এর এলিমেন্ট পড়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা টার্ম পড়েছিলাম, অথবা বেসিক আমাদের একটা বিল্ডিং এর দুইটা এলিমেন্ট থাকে। কারো কি মনে আছে এলিমেন্ট গুলার নাম কি কি, অথবা বেসিক দুইটা পোর্শন? সাবস্ট্রাকচার। হ্যাঁ, সাবস্ট্রাকচার এন্ড সুপারস্ট্রাকচার। ইভেন আমরা এটাও জেনে এসেছিলাম আমাদের যদি গ্রাউন্ড লেভেলের নিচে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি সাবস্ট্রাকচার, আর গ্রাউন্ড লেভেলে উপরে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি হলো সুপারস্ট্রাকচার। তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের সাবস্ট্রাকচারটাকে আমরা কিন্তু ফাউন্ডেশন বলতে পারি। তার মানে হলো সাবস্ট্রাকচারের আরেকটা এলিমেন্ট হলো ফাউন্ডেশন। এছাড়া আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, লাইক আমাদের অ্যাপার্টমেন্ট থাকতে পারে, পিয়ার থাকতে পারে, পাইল থাকতে পারে, পাইল ক্যাপ থাকতে পারে। এখন বিল্ডিং এর ক্ষেত্রে যেটা দেখা যায়, আমি যে নামগুলো বললাম একটু দেখো, বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের সাবস্ট্রাকচারটাই হলো ফাউন্ডেশন। সাবস্ট্রাকচার যেটা আছে সেটা হলো ফাউন্ডেশন। বাট সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সাবস্ট্রাকচারটাই যে ফাউন্ডেশন হবে এরকম না। এই কারণে আমরা ফার্স্টে যখন ডেফিনেশন পড়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাবস্ট্রাকচার এন্ড সুপারস্ট্রাকচার, তখন ওইখানে কিন্তু একটা টার্ম লেখা ছিল সাবস্ট্রাকচার অর ফাউন্ডেশন। বাট এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। লাইক ব্রিজের ক্ষেত্রে আমাদের সাবস্ট্রাকচারের ভিতরে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, লাইক অ্যাবাটমেন্ট। অ্যাবাটমেন্টটা তোমরা যদি দেখে থাকো দেখবা যে ব্রিজটা যেটার উপর রেস্ট করা থাকে ওটা, অথবা যেটার উপর বসানো থাকে এবং দুই সাইডে পাখার মতো কিছু ওয়াল থাকে, লাইক উইং ওয়াল বলে। হুম, সেটাকে আমাদের বলা হয় হলো অ্যাবাটমেন্ট। এছাড়া আবার পিয়ার থাকতে পারে। মিস কথা বেঁধে দেওয়া এখনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের একটা স্ট্রাকচারে দুইটা এলিমেন্ট থাকতে পারে, সাবস্ট্রাকচার এন্ড সুপারস্ট্রাকচার। এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সাবস্ট্রাকচারটাকেই বলতে পারি যে ফাউন্ডেশন, বাট সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। লাইক ব্রিজের ক্ষেত্রে আবার আমাদের সাবস্ট্রাকচারের আরো অনেক এলিমেন্ট আছে, লাইক অ্যাবাটমেন্ট থাকতে পারে, তোমাদের পাইল থাকতে পারে, পিয়ার থাকতে পারে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ফাউন্ডেশনটা কি, এবং ফাউন্ডেশন করার জন্য আমাদের আরো কিছু কাজ আছে। যে কাজগুলা হলো আমি যদি বলি, এখানে দেখো আমাদের একটা ফাউন্ডেশনের ফিগারটা দেওয়া আছে। এটাকে আমরা বলতেছি ওয়ান কাইন্ড অফ ম্যাথ ফাউন্ডেশন। আমরা যখন সামনের দিকে যাব তখন আমরা ফাউন্ডেশনের টাইপটা জানতে পারবো অথবা বুঝতে পারবো। জাস্ট আপাতত এখানে নামটা জেনে রাখো, ম্যাথ ফাউন্ডেশন। এখন এই যে যে আমাদের প্লটটা যে দেখতে পাচ্ছ, এটা পুরাটা জুড়েই আমরা ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। এখন তোমাদের এক একটা স্ট্রাকচারের জন্য এক এক টাইপের ফাউন্ডেশন হতে পারে। এখন তাহলে তোমার ফার্স্টে জানতে হবে যে কোন ফাউন্ডেশনটা কোন সাইট অথবা কোন প্রজেক্টের জন্য সুইটেবল। সেটা জানার জন্য আমার আরো কিছু কাজ করতে হয়। আমাদের এখানের সয়েল টাইপটা কিরকম, অথবা এটা সারাউন্ডিংস এ আরো কোনো যে আমাদের সয়েলটা আছে, অথবা সারাউন্ডিংস এ আরো কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা, সেই সব ডিটেলস একটা আমাদের ধারণা রাখতে হয়। আমরা সার্ভেইং এ কিন্তু করে এসেছিলাম যে কোন একটা প্রজেক্ট করার আগে আমরা প্রিলিমিনারি একটা সার্ভে করে থাকি। এখন প্রিলিমিনারি সার্ভেটাকে কি বলে থাকে, কেউ একজন বলো তো, কারো আইডিয়া আছে? একটা টার্ম বলা হয় কিন্তু প্রিলিমিনারি সার্ভেকে।
রিকগনিশন সার্ভিস হ্যাঁ এক্স্যাক্টলি, রিকগনাইজেন্স সার্ভে। এখন এই রিকগনাইজেন্স সার্ভেটা কি ছিল, আমরা ধরে নাও এখানে আমরা যে কোনো একটা বিল্ডিং অথবা যে কোনো একটা কনস্ট্রাকশন করতে চাচ্ছি, সেটা করতে যাওয়ার আগে আমাদের যেটা করতে হয়, এই সাইটটা আমাদের আগে ভিজিট করতে হবে। ভিজিট করে দেখতে হবে যে এটার সয়েল টাইপটা কিরকম। আমাদের ডিফারেন্ট টাইপের সয়েল হতে পারে, লাইক স্যান্ডি সয়েল হতে পারে, ক্লে সয়েল হতে পারে, অর্গানিক সয়েলও হতে পারে। কিন্তু তো আমি এই সাইটটা যখন ভিজিট করব, তখন আমি দেখতে পারবো যে এখানে সয়েল টাইপটা কিরকম, এটার আশেপাশে কোনো পন্ড আছে কিনা অথবা কোনো রিভার আছে কিনা সেটাও আমরা একটা আইডিয়া করতে পারবো। এর আশেপাশে কোনো হাই রাইজ বিল্ডিং অথবা কোনো কনস্ট্রাকশন সাইট আছে কিনা সেগুলোও কিন্তু আমরা একটা সার্ভে করি। ইভেন এটার যে আমাদের গ্রাউন্ড লেভেলটা আছে, গ্রাউন্ড লেভেলটা কিরকম, আমাদের স্মুথ গ্রাউন্ড লেভেল নাকি অ্যাব্রাপ্ট গ্রাউন্ড লেভেল, সেটার একটা সার্ভে করি। এখন এই সার্ভে করাটার রিজনটা কি, এই সার্ভে করার রিজনটা যেটা থাকে, তুমি একটা আইডিয়া পাচ্ছ তোমার সাইটটা সম্পর্কে, একটা কনসেপ্ট তোমার ব্রেইনে আসতেছে, যে কনসেপ্ট থেকে তুমি একটা এই যে যে একটা স্ট্রাকচার যে কনস্ট্রাক্ট করতে চাচ্ছ, এই স্ট্রাকচারটা এই সাইটের জন্য সুইটেবল কিনা সেটার একটা কনসেপ্ট তুমি পাচ্ছ। সো এখন আমরা যখন ফাউন্ডেশন করব, ফাউন্ডেশন করার আগেও আমাদের এরকম প্রিলিমিনারি কিছু কাজ করতে হয়। কারণ একটা ফাউন্ডেশন তুমি যখন কনস্ট্রাক্ট করবা, সেখানে একটা ভাস্ট অ্যামাউন্টের কস্ট তোমার ডিপেন্ড করতেছে, লাইক অ্যাপ্রক্সিমেটলি 30%। তো তোমার একটা টোটাল স্ট্রাকচার 30% কস্টে যদি ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে, তাহলে তুমি এরকম একটা ফাউন্ডেশন প্রিপেয়ার করবা না অথবা কনস্ট্রাক্ট করবা না যেটা 2 দিন পরেই ভেঙে যাচ্ছে অথবা কলাপস করে যাচ্ছে। তাহলে আমরা পরের সামনে যদি আগাই, এখানে দেখো তোমার ডেফিনেশনে বলা আছে যে ফাউন্ডেশনটা কি। এখন ফাউন্ডেশনটা কি সেটা যদি আমি দেখি, আমরা ফার্স্টে বলেছিলাম আমাদের দুইটা পার্ট থাকে, একটা সুপার স্ট্রাকচার আর একটা হলো সাবস্ট্রাকচার, এবং আমাদের প্লিন্থ লেভেল কি সেটাও আমরা মোটামুটি জেনে আসছি। এখন সাবস্ট্রাকচারটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ফাউন্ডেশন নামে পরিচিতি পেয়ে থাকি অথবা আমরা নোন করে থাকি, বাট এবং এটা কিন্তু আমরা বলেও আসছি যে সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র আমরা বিল্ডিং এর ক্ষেত্রে ঠিক আছে ওকে ফাইন বলতে পারি যে সাবস্ট্রাকচার ইজ নোন অ্যাজ ফাউন্ডেশন। এখন এই যে যে সাবস্ট্রাকচারটা অথবা ফাউন্ডেশনের মেইনলি কাজটা কি ছিল, আমাদের সুপার স্ট্রাকচারের লোডটা ক্যারি করবে অথবা একটা বেসমেন্ট প্রোভাইড করতেছে। এই যে দেখো, বেস প্রোভাইড করতেছে ফর এনি স্ট্রাকচার। এন্ড আমি তোমাদের এটাও বললাম যে আমাদের একটা যে কোনো টোটাল কনস্ট্রাকশনের 30% কস্ট আমাদের স্পেন্ড হয় হলো ফাউন্ডেশনে। তো তোমার এই যে যে ভাস্ট অ্যামাউন্টের কস্ট যে তোমার স্পেন্ড হচ্ছে, এই কারণে আমাদের আগে একটু সার্ভে করে দেখতে হবে যে আমি যে এখানে একটা নর্মাল ফুটিং যে বসাতে চাচ্ছি অথবা সিঙ্গেল ফুটিং অথবা ম্যাট ফাউন্ডেশন যে বসাতে চাচ্ছি, সেটা এই সাইটের জন্য অ্যাপ্লিকেবল কিনা অথবা এই মাটিটা সেই ফাউন্ডেশনে লোড নিতে পারবে কিনা সেটা আমাদের জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ফাউন্ডেশন কিন্তু কলাপস করে যাবে। আর ফাউন্ডেশনটা যে সয়েলের উপর তোমার রেস্ট করা থাকে সেটাকে আমরা বলে থাকি হলো ফাউন্ডেশন সয়েল। এরপরে দেখো আমাদের কি আসতেছে, অবজেক্টিভ আসতেছে। অবজেক্টিভের ফাউন্ডেশনের মেইন যে অবজেক্টিভটা সেটা হলো আমাদের লোড ডিস্ট্রিবিউট করে দিবে। তাহলে লোড কিসের লোড ডিস্ট্রিবিউট করতেছে, আমি তোমাদের যদি ফার্স্ট ক্লাসে লোড ট্রান্সফারিং পথটা যেহেতু পড়িয়েছি, তাহলে আমাকে কি একজন বলো যে ফ্রেম স্ট্রাকচার লোড ট্রান্সফারিং পথটা কি? মিস স্ল্যাব থেকে বিমে যাবে, বিম থেকে কলামে যাবে, কলাম থেকে সয়েলে যাবে, কলাম থেকে ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে সয়েল। এক্স্যাক্টলি। তাহলে দেখো আমি যদি একটু তোমাদেরকে অ্যানোট করে দেখাই, আমাদের এই যে ছিল হলো সুপার স্ট্রাকচার, এবং এটার নিচে আমি বলেছিলাম তোমাদের এরকম ফাউন্ডেশন থাকে। ফাউন্ডেশনের ফিগারটা আমার আঁকা ঠিক হয়নি, এরকম ফাউন্ডেশন আছে। এখন আমরা ফার্স্ট ক্লাসে কি লোড টাইপও কিন্তু করে এসেছিলাম, ডেড লোড করে এসেছিলাম, লাইভ লোড করে এসেছিলাম। এখন এই যে যে ডেড লোড গুলো আছে, বিমের লোড আমার যাচ্ছে হলো, স্ল্যাবের লোড আসতেছে বিমে, আসতেছে বিমেরটা কলামে আসতেছে, দেন তারপরে ফাউন্ডেশনে যাচ্ছে। এখন একটা স্ট্রাকচারে
টোটাল যে লোডটা সে ক্যারি করতেছে হলো সাবস্ট্রাকচার আর ফাউন্ডেশন, এবং এ ক্যারি করে কি করতেছে, ডিস্ট্রিবিউট করে দিবে আমাদের এখানে সয়েলে। তার মানে ফাউন্ডেশন যে সয়েলটা আছে সেই সয়েলে হলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এটাই হলো মেইনলি আমাদের ফাউন্ডেশনের পারপাস আর অবজেক্টিভস। তাহলে দেখো, টু ডিস্ট্রিবিউট দ্য টোটাল লোড কামিং অন দ্য স্ট্রাকচার অন এ লার্জ এরিয়া। এরপরে দেখো আমাদের একটা স্ট্রাকচারে হলো তোমাকে সাপোর্ট দিচ্ছে। আমরা যখন উইন্ড লোড করেছিলাম, উইন্ড লোডটা কিন্তু কি ছিল আমাদের, ওয়ান কাইন্ড অফ কি টাইপের লোড ছিল বলো তো? ডেড লোড তো আমাদের গ্র্যাভিটি লোড ছিল, উইন্ড লোড কি টাইপের লোড ছিল? ল্যাটেরিয়াল লোড ছিল, পজিটিভ ল্যাটেরাল। ডানে। হ্যাঁ, আমাদের হরিজন্টাল বরাবর যে লোডটা আসবে। এখন একটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমি যদি দেখাই, এরকম দেখো, আমাদের এখানে কি ছিল, সাপোর্ট কন্ডিশন ছিল, কিন্তু যদি ধরে নি ফিক্স ইনডেড সাপোর্ট কন্ডিশন, এই বরাবর যখন লোড আসবে আমাদের এই যে সাপোর্টটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এরকম সরে যেতে পারে, কিন্তু অথবা এরকম টাইপের আমাদের ডিফরমেশন হয়ে যায়। এই যে সেকেন্ড টাইপের যে ডিফরমেশন দেখালাম, এই যে হরিজন্টাল যে ডিসটেন্স, এটাকে বলা হয় হলো সোয়ে। তোমরা ফোর্থ ইয়ারে যে পড়বা যে আমাদের উইন্ড লোডের কারণে আমাদের স্ট্রাকচারের একটা ল্যাটারাল যে ডিফরমেশন হয়, সেই ডিফরমেশনটাকে আমরা বলি হলো সোয়ে। এখন এই যে যে সাপোর্ট কন্ডিশনটা যদি ফিক্সড না থাকে অথবা রিজিড না থাকে, তাহলে আমাদের কিন্তু একটা স্ট্রাকচারে ল্যাটারাল ডিফরমেশন হতে পারে অথবা সোয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা ফাউন্ডেশন প্রোভাইড করতেছি, এবং এই ফাউন্ডেশনটা হলো আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তাহলে একটা স্ট্রাকচারের সাপোর্ট হিসেবে কাজ করার রেসপন্সিবিলিটিটাও অথবা অবজেক্টিভটাও হলো আমাদের ফাউন্ডেশনের। থার্ড পয়েন্টে কি বলে আছে দেখো, টু গিভ এনাফ স্টেবিলিটি টু দ্য স্ট্রাকচার এগেইনস্ট ভেরিয়াস ডিস্ট্রিবিউটিং ফোর্স। তার মানে আমি অলরেডি তোমাদের বলে আসছি যে আমাদের উইন্ড লোড আসতে পারে অথবা রেইন লোড আসতে পারে, যে এই লোড থেকে যে আমাদের একটা স্ট্রাকচারের স্টেবিলিটি যাতে প্রোভাইড করে অথবা তোমাকে যাতে হোল্ড করে রাখতে পারে, কোনো প্রকার ডিফরমেশন অথবা মুভমেন্ট যাতে না হয়, সেটার জন্য একটা স্টেবিলিটি প্রোভাইড করে থাকে ফাউন্ডেশন। তারপরে দেখো, টু প্রিপেয়ার এ লেভেল সারফেস ফর কনক্রিটিং অর মেশনারি ওয়ার্ক। মেশনারি ওয়ার্ক কি, কেউ কি জানো হোয়াট ইজ মেশনারি ওয়ার্ক? কারো কি আইডিয়া আছে? ওয়াল করার সময় যেটা হয় ওটা ব্রিক স্ট্রাকচারটা কি, আমরা ব্রিকে যেই কাজটা করে থাকি অথবা আমাদের স্টোনে যেই কাজ করে থাকি সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ মেশনারি বলতে পারি। এখন একটা স্ট্রাকচার যে তুমি করতেছো সেখানে অবভিয়াসলি কনক্রিটিং এও করতে পারো, মেশনারি করতে পারো। এখন স্ট্রাকচারটা করার জন্য তুমি কোথায় করতেছো, গ্রাউন্ড লেভেলের উপর করতেছো অথবা গ্রাউন্ড সারফেসের উপর করতেছো। এখন তোমার সারফেসটা কি হতে হবে, লেভেল হতে হবে। লেভেল মানে হলো স্মুথলি ইউনিফর্ম একটা লেভেল সারফেস হতে হবে। এখন আমরা ফার্স্টের দিকে একটু আগে যে স্ট্রাকচারটা দেখে আসলাম, দেখো এই যে এখানে কি ছিল, আমাদের গ্রাউন্ড সারফেসটা ছিল। এখন এই গ্রাউন্ড সারফেসটা কিন্তু সব জায়গায় ইউনিফর্ম ডেপথের না অথবা ইউনিফর্ম লেভেলের না, বাট আমি যখন ফাউন্ডেশন করে দিচ্ছি এই ফাউন্ডেশনের উপরেই তো আমাদের সুপার স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে অথবা রেস্ট করবে। তাহলে আমাদের ফাউন্ডেশনটা কি, তো একটা ইউনিফর্ম লেভেল সারফেস প্রোভাইড করতেছে। আদারওয়াইজ তুমি যদি বিল্ডিংটা কনস্ট্রাক্ট করো, এই যে দেখো এরকম বিল্ডিং কনস্ট্রাক্ট করো, এটা হলো আমাদের লেভেল সারফেস প্রোভাইড করতেছে, যেটা কিনা অনেক সময় আমাদের ফাউন্ডেশন প্রোভাইড করে থাকে। তাহলে এটাও একটা ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভ, যে ফাউন্ডেশনটা আমাদের যে কোনো একটা সুপার স্ট্রাকচারে লেভেল সারফেস প্রোভাইড করে থাকে। তাহলে আমরা মেইনলি ফাউন্ডেশনের অবজেক্টিভস বুঝতে পারলাম, বাট মেইন যে দুইটা অবজেক্টিভ সেটা হলো ফার্স্টের দুইটা, যে আমাদের লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিবে এবং আমাদের একটা স্ট্রাকচারে সাপোর্ট দিবে যাতে কোনো প্রকার ডিফরমেশন না হয়, ল্যাটারাল যে ডিফরমেশন না হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিজাইন অফ এ ফাউন্ডেশন। তো তুমি যখন ফাউন্ডেশন ডিজাইন করবা তাহলে এখানে তোমাকে কি ডিজাইনের দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ফাউন্ডেশনের ডেপথ কতটুকু হবে অথবা উইডথ কতটুকু হবে। তো
তো আমি এতক্ষণ আগে যে একটা রেক্টেঙ্গেল শেপ দেখাচ্ছিলাম, এই যে এরকম টাইপের রেক্টেঙ্গেল কিছু শেপ দেখাচ্ছিলাম, আমার ফিগারটা অতটা ভালোভাবে উঠছে না, বাট আমরা যখন ডায়াগ্রাম দেখবো তখন হয়তো ভালোভাবে দেখতে পারবো। এখন এই ফাউন্ডেশনে দেখো, তোমার এটা যদি ডি হয়, এটা যদি বি হয়, এখন তোমার এই বি আর ডি কতটুকু হবে সেটা তোমার কি করতে হবে, ডিজাইন করতে হবে। এখন এটা তুমি ফাউন্ডেশনটা কিসের উপর প্লেস করতেছো, সয়েলের উপর প্লেস করতেছো। এখন ডিফারেন্ট সব এরিয়া অথবা সব জোনে কিন্তু সয়েল টাইপ কিন্তু সেম না, তোমার ডিফারেন্ট টাইপের জোনে ডিফারেন্ট টাইপের সয়েল পাচ্ছ। দেখা যাচ্ছে যে কিছু এরিয়াতে সয়েল টাইপটা খুবই মানে উইক। এখন উইক দ্বারা বোঝাচ্ছে যে আমাদের সয়েল কন্ডিশনটা ভালো না, আমাদের দেখা যাচ্ছে ক্লে টাইপের সয়েল বেশি। এখন একটু আগে আমি কি বলেছিলাম, ফাউন্ডেশনটা আমাদের লোডটা ট্রান্সফার করে দিবে সয়েলের ভিতর। এখন লোড ট্রান্সফার করার জন্য আমাদের একটা হার্ড মিডিয়া লাগবে, হার্ড একটা মিডিয়া লাগবে। এখন এখানে সয়েলটা যদি খুব সফট হয়, লাইক লিকুইড টাইপের যদি সয়েল হয়, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের ফাউন্ডেশনটা কি সেটেল হয়ে যেতে পারে অথবা কলাপস করে যেতে পারে। তো আমাদের এখানে যে সয়েলটা থাকবে সেটা অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের হার্ড হতে হবে, যাতে কিনা সে লোডটাকে নিতে পারে অথবা ক্যারি করতে পারে। এখন সব জায়গায় তো তুমি হার্ড টাইপের সয়েল কিন্তু নাও পেতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অন্য টাইপের ফাউন্ডেশন চুজ করতে হবে অথবা আরো আদার্স কিছু প্রিকশনস নেওয়া লাগতে পারে। তাহলে আমাদের ফাউন্ডেশনটা ডিজাইনটা অবভিয়াসলি সয়েল টাইপের উপর ডিপেন্ড করতেছে, কারণ এক এক জায়গায় দেখা যাচ্ছে অর্গানিক সয়েলও থাকতে পারে। অর্গানিক সয়েলটা কি, তোমরা যখন জিওটেক করবা থার্ড ইয়ারে তখন সয়েল টাইপটা আরো ডিটেলসে জানতে পারবা। অর্গানিকটা হলো যেখানে আমাদের বিভিন্ন টাইপের সয়েলের ভিতর ভেজিটেশন থাকতে পারে, অথবা সয়েলের যে কালার সেটা দেখা যাচ্ছে যে কিছুটা ব্ল্যাক অথবা পিট টাইপের কালার, এবং এখান থেকে অনেক দুর্গন্ধ প্রডিউস হবে অথবা অডর প্রডিউস হবে। তাহলে তুমি এই টাইপের সয়েলে কিন্তু ফাউন্ডেশন প্লেস করতে পারবা না, কারণ হলো সে লোড নিতে পারবে না। এই যে সুপারস্ট্রাকচার যে লোডটা দিচ্ছে সে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে না, ডাইরেক্ট সেটেল করে দেবে। এরপরে দেখো আরেকটা টার্ম আছে তোমাদের, আমি এটা রিমুভ করে দিই, আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল। এখন গ্রাউন্ড ওয়াটার লেভেল দ্বারা বোঝাচ্ছে আমাদের একটা, এটা ধরে নাও গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড সারফেসের নিচে এটা গ্রাউন্ড সারফেস অথবা গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের নিচে থাকে হলো আরেকটা লেভেলে যে তুমি হলো ওয়াটার টেবিল পাচ্ছ, যেটাকে আমরা বলি হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল। এখন তুমি ফাউন্ডেশনটা প্লেস করলা, এমন একটা জায়গায় প্লেস করলা দেখা যাচ্ছে একদম গ্রাউন্ড ওয়াটার টেবিলের খুব কাছে, তাহলে সেখানে কিন্তু লোড যে ট্রান্সফার করে দেওয়ার জন্য সয়েল মিডিয়াটা সেটা ডেপথটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে, কারণ পানির উপর তো তুমি কোনো একটা ফাউন্ডেশনকে প্লেস করতে পারবা না। সো এটাও হলো আমাদের একটা ফ্যাক্টর যে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোথায় অথবা গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কি কন্ডিশনে আসছে সেটা আমাদের জানতে হবে। দ্যাট মিনস আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার ডেপথটা কত সেটা আমাদের জানা প্রয়োজন বিফোর ডিজাইনিং এ ফাউন্ডেশন। সেকেন্ড পয়েন্টটা দেখো, আমাদের স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট এন্ড ফাউন্ডেশন। এখন স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একটা স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার ধরে নাও যে 20 তলা বিল্ডিং এর, দ্যাট মিনস হাই স্টোরি বিল্ডিং অথবা হাই রাইজ বিল্ডিং, আর একটা লো রাইজ বিল্ডিং। এখন হাই রাইজ বিল্ডিং এ আমাদের সুপার স্ট্রাকচারাল লোড বেশি আসবে নাকি লো রাইজ বিল্ডিং এ সুপার স্ট্রাকচারাল লোড বেশি আসবে, কোনটা? হাই রাইজ। হাই রাইজ বিল্ডিং এ, কারণ এখানে ডেড লোড অনেক বেশি। এখন তুমি একটা 5 তলা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশনের উইথ এই যে বি যেরকম দিলা, একটা 20 তলা অথবা 30 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের বি সেম দিলে কি হবে তোমার, বলো তো? সে কি সেম লোড নিতে পারবে? পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারের এলিমেন্টটা অথবা স্ট্রাকচার যে রিকোয়ারমেন্ট, যে কতটুকু রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটাও আমাদের জানতে হবে। থার্ড পয়েন্টটা দেখো, সেটা হলো সাইট কন্ডিশন আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সাইট কন্ডিশন অলরেডি আমরা রিকগনাইজেন্স সার্ভে থেকে জেনে আসলাম
যে আমাদের আশেপাশে যে সয়েল টাইপটা আছে সেটা আমাদের জানা প্রয়োজন, এবং আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও কিরকম, যে আমাদের এখানে উইন্ডের প্রেসারটা কিরকম আসতেছে, অথবা আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা কিরকম, সেটাও আমাদের জানা কিন্তু প্রয়োজন। আচ্ছা, এখানে এখন একটা জিনিস একটু দেখো, আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, সাইট কন্ডিশন থেকে তুমি কি পাবা। এটা ধরে নাও হলো আমাদের গ্রাউন্ড সারফেস। এখন গ্রাউন্ড লেভেল থেকে তুমি যত বেশি নিচের দিকে যাবা, তোমাদের কিন্তু ডিফারেন্ট টাইপের লেয়ার পাবা। এখানে ধরে নাও স্যান্ড পাচ্ছ, এখানে সিল্ট পেলা, এখানে ক্লে পেলা। এক একটা দেখা যাচ্ছে 5 ফিটে তুমি স্যান্ড টাইপের সয়েল পাচ্ছ, আরো 15 ফিটে তুমি দেখলা যে সিল্ট টাইপের সয়েল পেলা, আরো 10 ফিটে যে দেখলা যে তুমি ক্লে টাইপের সয়েল পেলা। এই যে যে সয়েল প্রোফাইলটা, সেটা আমাদের ক্রিয়েট করতে হবে। সয়েল প্রোফাইল একটা টার্ম বলেছি, নিউ টার্ম, সেটা হলো সয়েল প্রোফাইল। এখন সয়েল প্রোফাইল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ডেপথ ওয়াইজ আমাদের সয়েল ক্যারেক্টারিস্টিক্স এবং সয়েল প্রপার্টিস কি, সেটা আমরা যে রিপ্রেজেন্টেশন করতে পারি ডায়াগ্রামের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে হলো সয়েল প্রোফাইল। তাহলে তুমি একটা প্রোফাইল ক্রিয়েট করবা, যে প্রোফাইলটা দেখে তুমি বুঝতে পারবা যে কোন ডেপথে কি টাইপের সয়েল আছে। এখন তুমি যখন সয়েল প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবা, তখন তুমি অবভিয়াসলি একটা আইডিয়া পেয়ে যাবা আমাদের সয়েল টাইপটা কিরকম এবং সাইট কন্ডিশনটা কিরকম। এরপরে তোমার হলো চুজ করতে হবে যে তুমি কোন টাইপের ফাউন্ডেশনটা চুজ করতে চাচ্ছ। তো ফাউন্ডেশন চুজ করার আগে হলো আমাদের এই যে যে ফ্যাক্টর গুলো আমরা দেখলাম, মেইন যে কি ফ্যাক্টর, সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে অথবা আমাদের জানা প্রয়োজন। আর লাস্ট পয়েন্টটা তো তুমি অবভিয়াসলি বুঝতেই পারতেছো, ইকোনমির উপর ডিপেন্ড করে, কারণ তোমার বাজেট যেরকম সেটার বেসিসেই কিন্তু তোমার ফাউন্ডেশনটা তুমি প্রিপেয়ার করতে পারবা। বাট তুমি একটা এমন ফাউন্ডেশন ডিজাইন করলে যেটা তোমার যে বাজেট আছে সেটাকে এক্সিড করে গেল, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে দেখো সয়েল এক্সপ্লোরেশন, এটা হলো আমাদের মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের থার্ড ইয়ারে কিন্তু এই সেম জিনিসগুলা দেখবা, বাট আমাদের ফাউন্ডেশনে যাওয়ার আগে এই রিলেটেড কথাবার্তাগুলো একটু জানা প্রয়োজন, যে আমরা কেন ফাউন্ডেশনের টাইপটা জানবো অথবা কোন সাইটের জন্য কি টাইপের ফাউন্ডেশন, সেটা আমাদের জানা প্রয়োজন। তাহলে সয়েল এক্সপ্লোরেশনটা কি? এটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ একটা অ্যাসেসমেন্ট। আমরা কিসের অ্যাসেসমেন্ট করব? সয়েলের অ্যাসেসমেন্ট। সো সয়েল অ্যাসেসমেন্ট করার জন্য অবভিয়াসলি আমাদের সয়েল ডাটা কালেক্ট করতে হবে। তাহলে তুমি সয়েল ডাটা কালেক্ট করবা। এখন এই সয়েল ডাটা কালেক্ট করার রিজনটা কি? আমাদের সয়েল প্রপার্টিস আমরা জানতে পারবো। লাইক ডিফারেন্ট টাইপের প্রপার্টিস আছে, লাইক আমাদের সয়েলের ভিতর ময়েশ্চার কন্টেন্ট কিরকম, আমাদের ডেনসিটিটা কিরকম, অথবা আমাদের ভয়েডটা কিরকম আসছে, পারমিয়াবিলিটি কিরকম, এইসব প্যারামিটার তুমি জানতে পারবা। তো এইসব প্যারামিটার জানার জন্য আমরা কিভাবে জানতে পারি? সেটা আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমেও জানতে পারি অথবা ফিল্ড ইনভেস্টিগেশনের মাধ্যমেও জানতে পারি। এই যে যে টোটাল যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে আমাদের বলা হলো সাবসয়েল এক্সপ্লোরেশন। তার মানে দেখো, আমরা ল্যাবরেটরি টেস্ট করে আমরা জানতে পারি আমাদের ময়েশ্চার কন্টেন্ট কত, তার মানে হলো সয়েলে পানি কত পার্সেন্ট আছে, ডেনসিটি কত, ভয়েড কত, ভয়েড কি আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এগুলা কত, পারমিয়াবিলিটি কত, সেটা তুমি জানতে পারো। আর ফিল্ড ইনভেস্টিগেশনের মাধ্যমে কি জানতে পারো? আমাদের এটা ক্লে টাইপের সয়েল কিনা, স্যান্ড টাইপের সয়েল কিনা, অথবা অর্গানিক সয়েল কিনা, এটা তুমি একটা আইডিয়া পাচ্ছ। অথবা আমাদের এখানে হার্ড কোন রক আছে কিনা, দেখবা যে মাটির উপর অথবা সয়েলের উপরে কিছু একটা সার্টেন ডেপথ যাওয়ার পরে দেখবা যে পাথর পাওয়া যাচ্ছে অথবা রক লেভেল পাওয়া যাচ্ছে। সেটার টোটাল যে প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে আমরা বলি হলো সাবসয়েল এক্সপ্লোরেশন, এবং এই এক্সপ্লোরেশনের মাধ্যমে হলো আমরা সয়েল ডাটাকে অ্যাসেস করি। এখন তুমি এই সাবসয়েল এক্সপ্লোরেশন কেন করে? এটা হলো আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা হলো করে, এবং এটার
যদি তুমি করে থাকো সয়েল এক্সপ্লোরেশন, তাহলে তুমি একটা সয়েল প্রোফাইল ক্রিয়েট করতে পারবা। তার মানে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে ডেপথ ওয়াইজ তোমার কি টাইপের সয়েল তুমি সেটা আইডিয়া পাবা প্রতি লেয়ার ওয়াইজ। 5 ফিট পরে কি টাইপের সয়েল, 10 ফিট পরে, 15 ফিট পরে কি টাইপের সয়েল সেটা একটা আইডিয়া পাচ্ছ, অথবা একটা সিকোয়েন্স পাচ্ছ সয়েল স্ট্র্যাটা সম্পর্কে। এবং আরেকটা পাচ্ছ আমাদের বেড লেভেল অথবা রক লেভেল কোথায় সেটা সম্পর্কেও কিন্তু তুমি একটা আইডিয়া পাচ্ছ। তাহলে এই সব প্রপার্টিসে আমরা পেতে পারি হলো সাবসয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে। তাহলে আমাদের একটা ফাউন্ডেশন করার আগে অবভিয়াসলি আমাদের সাবসয়েল এক্সপ্লোরেশন করতে হবে টু ড্র এ সয়েল প্রোফাইল so that we can assess easily the properties of a soil. তাহলে সাবসয়েল এক্সপ্লোরেশন কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা মেইনলি হলো অবজেক্টিভস গুলো একটু জানার ট্রাই করব। সো ফার্স্ট যে অবজেক্টিভসটা জানতে পারবা সুইটেবিলিটি। তো তুমি যদি সয়েল প্রোফাইলটা যখন ক্রিয়েট করলা, তুমি যদি দেখো যে 10 ফিট পরে অথবা 5 ফিট পরেই যদি তুমি অর্গানিক টাইপের সয়েল পেয়ে যাও, তাহলে এটা থেকে কি আইডিয়া করতে পারবা, উইক সয়েল নাকি স্ট্রং সয়েল? অবভিয়াসলি আমরা আইডিয়া করতে পারবো উইক সয়েল। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সয়েলের স্ট্যাবিলিটিটা অথবা সাইট স্ট্যাবিলিটিটা খুবই পুয়ার। এরপরে দেখো আমাদের একটা যে স্ট্রাকচার তুমি কনস্ট্রাক্ট করলা, সেখানে তো অবভিয়াসলি তুমি ফাউন্ডেশনটা প্লেস করলা। এখন তোমার যদি সয়েল প্রোফাইল না থাকা, কারণ আমরা হলো সাবসয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে হলো আমাদের ডাটা এবং অ্যাসেস করতেছি সয়েল প্রপার্টিস এর। সো এই টাইপের ফাউন্ডেশন যে তুমি প্লেস করতেছো, যে টাইপেরই করো না কেন, সেটা সেফ হচ্ছে কিনা অথবা সয়েল নিতে পারবে কিনা সেটা সম্পর্কে তুমি একটা আইডিয়া পাবা। এরপরে দেখো আমাদের এই যে সয়েল লেভেলে যে রক লেভেলটা যে কোথায় আছে সেটা সম্পর্কেও তুমি জানতে পারবা, এবং আমাদের ডিজাইন অথবা কনস্ট্রাকশন যে প্রসেসটা সেটা একটা স্ট্রাকচারের উপর এফেক্ট করবে কিনা সেটা সম্পর্কেও তুমি আইডিয়া করতে পারবা। এছাড়া মেইনলি আমরা সাবসয়েল এক্সপ্লোরেশন থেকে ফোরসি করতে পারি যে আমাদের একটা বিল্ডিং যখন অ্যারাইজ হচ্ছে আমরা ফিউচারে কোনো ডিফিকাল্টিস ফেস করব কিনা। কারণ তুমি একটা ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করলা, তোমার কাছে যদি সয়েল প্রোফাইল না থাকে, তো তুমি হাফ ফাউন্ডেশন কমপ্লিট করার পরে দেখলা যে তোমার এখানে সয়েল টাইপটা খুবই উইক টাইপের সয়েল, তাহলে কিন্তু তুমি ডিফিকাল্টিস ফেস করতে পারবা কনস্ট্রাকশনের মিড টাইমে। বাট আমাদের কাছে যদি সয়েল এক্সপ্লোরেশন ডাটা থাকে, তাহলে তুমি কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারবা অথবা ফোরসি করতে পারবা। এরপরে দেখো আমাদের এটা হলো মেইন ইম্পর্টেন্ট অবজেক্টিভস, আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অথবা সিলেকশন সাইটসে যে আমাদের ওয়াটার সারপ্লাস আছে কিনা অথবা কোনো ওয়েস্ট আমাদের ডিসপোজ আছে কিনা সেটা তুমি আইডিয়া করতে পারবো। এখন আমাদের ফাউন্ডেশনের ভিতর কি আমরা ম্যাটেরিয়ালটা কি দিচ্ছি, কনক্রিটিং করতেছি, এবং এর ভিতর আমরা কি করতেছি, রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারি। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যদি লোডটা যদি খুব কম আসে, আমরা কিন্তু উডেরও কিন্তু কাজ করতে পারি অথবা কাঠেরও কিন্তু কিছু টাইপের ফাউন্ডেশন তৈরি করতে পারি। আমরা সামনে যখন দেখব তখন হয়তো দেখতে পাবো, আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রিক স্ট্রাকচারও করা যেতে পারে। তো তুমি যখন সয়েল এক্সপ্লোরেশন ডাটা তোমার কাছে থাকবে, তুমি সাইট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, দেন সেখান থেকে তুমি বলতে পারো যে আমার ফাউন্ডেশনের ম্যাটেরিয়ালটা কোনটা চুজ করা প্রয়োজন, এটা কিন্তু তুমি বলতে পারবা। আর লাস্টে দেখো এটা তো তোমাদের অলরেডি বলেছি যে কোনো ন্যাচারাল অকারেন্স অথবা ডিজাস্টার যদি হয় সেটাও একটা আইডিয়া পাচ্ছ। আর যদি স্ট্রাকচার ফেইলও করে যায় সেটা রেমিডিয়াল মেজার্সটাও তুমি নিতে পারবা। কারণ তুমি যখন স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করতেছো তখন যদি তুমি দেখো যে ফোরসি করে যে এরকম টাইপের আমাদের ডিফিকাল্টিস ফেস করতে পারে অথবা ফেইলার হতে পারে, তাহলে সেটার প্রিকশনসটা তুমি ইজিলি আগে থেকে নিতে পারবে। এই কারণে হলো মেইনলি আমরা সাবসয়েল এক্সপ্লোরেশন করি বিফোর কনস্ট্রাক্টিং এ ফাউন্ডেশন। এরপরে দেখো আমাদের ইম্পর্টেন্সটা কি অলরেডি বলে আসছে যে আমাদের স্টেবিলিটি প্রোভাইড করতেছে ফাউন্ডেশনের,
এছাড়া আমাদের ব্রিজ অথবা এমব্যাঙ্কমেন্ট যে টাইপের স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো হলো আমাদের সয়েলের স্ট্রেংথ এবং কম্প্রেসিবিলিটির উপর ডিপেন্ড করে। কম্প্রেসিবিলিটি দ্বারা বোঝাচ্ছে যে তুমি লোড দিলে এটা কম্প্রেস হয়ে আসলো, তাহলে কম্প্রেস হয়ে গেলে কি আমাদের ভলিউমটা কি কমে যাচ্ছে। তো সেখানে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় কিছু সয়েল যদি কম্প্রেসেবল হয় তাহলে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা কিছু প্রপার্টিসও কিন্তু সয়েলের চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের সাবসয়েল এক্সপ্লোরেশনটা জানা প্রয়োজন। এই যে ফিল্ড এবং ল্যাবরেটরি যে ইনভেস্টিগেশনটা করতেছো, একটা সাবসয়েলের অথবা একটা ইনফরমেশন যে তুমি অবটেইন করতেছো, এই টার্মটাকে আমরা কিন্তু অলরেডি বললাম যে সয়েল এক্সপ্লোরেশন আর সয়েল ইনভেস্টিগেশন। তাহলে আমরা ইম্পর্টেন্স বুঝতে পারলাম এবং অবজেক্টিভসও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো, তুমি যে সয়েল এক্সপ্লোরেশনটা যে করবা সেটা হলো আমাদের কয়েকটা প্রসেসের উপর ইনভলভ থাকতেছে। যে আমরা সাবসয়েল এক্সপ্লোরেশন যখন করব তখন আমরা এখান থেকে কি কি অবটেইন করতে পারি অথবা কি কি ফ্যাক্টর ডিপেন্ড করতেছে এটার উপর। এটা দেখো, সাবসয়েল এক্সপ্লোরেশন থেকে আমরা হলো প্ল্যানিং করতে পারি একটা প্রোগ্রামের। তার মানে হলো দেখা যাচ্ছে যে তুমি যে একটা ফাউন্ডেশন যে এখানে কনস্ট্রাক্ট করতেছো, একটা বড় একটা প্রজেক্ট তুমি যদি করতে চাও, এখন তুমি প্রজেক্টটা করার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে কম্পিউটার সফটওয়্যারে আমরা প্ল্যানিংটা করে নিই। তো তোমার কাছে সাবসয়েল ডাটা যদি থাকে তাহলে তুমি একটা প্ল্যান করে নিতে পারবা। এরপরে দেখো, আমাদের সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটিটা আছে সেটা হলো আমাদের ডিটারমাইন করতে পারি অথবা ডিটারমাইন করব। তারপরে হলো আমাদের প্রতি ডেপথ ওয়াইজ আমাদের কি টাইপের সয়েল আছে এবং আমরা ফাউন্ডেশনটা কতটুকু ডেপথ পর্যন্ত দিব সেটা আমরা সিলেক্ট করব এই সাবসয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে। তার মানে এখানে একটু দেখো, আমি একটা টার্ম বলেছিলাম, এটা ধরেন আমাদের সয়েল ডেপথ। তাহলে এই যে সয়েল সারফেস থেকে যে তুমি এতটুকু ডেপথ পর্যন্ত যে দিচ্ছ ফাউন্ডেশনের ডেপথটা, সেটা আমরা ডিটারমাইন করে ফেলতে পারবো আমাদের সাবসয়েল এক্সপ্লোরেশন প্রসেস থেকে, কারণ তুমি প্রতিটা লেয়ারের কিন্তু প্রপার্টিজ জানো। সো সেই থেকে তুমি বলতে পারবা যে কতটুকু ডেপথ পর্যন্ত দিলে আমাদের সয়েলের ক্যাপাসিটি সে নিতে পারবে অথবা স্ট্রাকচারের ক্যাপাসিটি সে নিতে পারতেছে। তারপরে দেখো, এখান থেকে আমাদের যখন দুই টাইপের অ্যাসেসমেন্ট করতেছি, কিন্তু একটা ফিল্ড অ্যাসেসমেন্ট আর একটা হলো ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট। তো ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের হলো সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। তো আমাদের দুই টাইপের স্যাম্পল আছে, একটা ডিস্টার্বড স্যাম্পল আর একটা আনডিস্টার্বড স্যাম্পল। আমরা যখন ল্যাবে টেস্ট করব, যেই টেস্টগুলো খুবই মানে ক্রুশিয়াল অথবা ইম্পর্টেন্ট টেস্ট, সেই টেস্টগুলো হলো আমাদের আনডিস্টার্ব সয়েলের ক্ষেত্রে করতে হবে। আনডিস্টার্ব দ্বারা হলো প্রপার্টিস হলো আমাদের কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে রিমেইন আনচেঞ্জ। তার মানে তুমি যেই ডেপথেই নিচ্ছ না কেন, এখন সয়েলটা কালেক্ট করতে আমরা প্রসেস সামনের দিকে জানবো যে ডিফারেন্ট প্রসেসে তুমি সয়েল কালেক্ট করতে পারো। তো তুমি এমন ভাবে সয়েল কালেক্ট করবা না যেটা কালেকশনের সময় আমাদের প্রপার্টিসটা চেঞ্জ হয়ে গেল। তো ডিফারেন্ট টেস্টের জন্য আমাদের ডিফারেন্ট সয়েল স্যাম্পল কালেক্ট করা লাগতে পারে। এরপরে দেখো, আমাদের এই সবগুলোর জন্য আমাদের মেইনলি হলো স্ট্রেংথ এবং কম্প্রেসিবিলিটি ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের জানা প্রয়োজন। তো আমরা সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে সেটা আমরা জেনে যাব। তারপরে যেটা থাকতেছে আমাদের সয়েল এক্সপ্লোরেশন যেই একটা রিপোর্ট আছে, সেটার ভিতর অবভিয়াসলি আমাদের ওয়াটার কন্ডিশনসটা কোথায় আছে এবং এই যে ওয়াটার কন্ডিশন সেটার কেমিক্যাল অ্যানালাইসিসও কিন্তু করা হয়ে থাকে। তোমরা যখন থার্ড ইয়ারে যাবা তখন হয়তো কেমিক্যাল অ্যানালাইসিস করবা, লাইক এখানে পিএইচ কত এবং এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কত অথবা অ্যালকালিনিটি কত, এই সবগুলা কেমিক্যাল অ্যানালাইসিস করবা। এরপরে দেখো, আমরা হলো একটা ড্রয়িং করব অথবা একটা চার্ট করব, যে চার্টের মাধ্যমে হলো আমাদের যেই প্রসেস গুলো আমরা করে আসলাম এতক্ষণ সবগুলা ডাটা হলো আমরা ইনপুট দিব। যে আমরা একটা চার্ট থাকবে, সেই চার্টে আমরা দেখতে পাবো যে কোন লেয়ারে অথবা কত ডেপথে আমাদের কি টাইপের সয়েল আছে।
তো তোমার কাছে যখন সব ডাটা চলে আসবে তখন হলো তুমি এই ডাটাগুলা নিয়ে অ্যানালাইসিস করতে পারবা এবং অ্যানালাইসিস করে বলতে পারবা যে আমার এই সাইটটার জন্য আমাদের ফাউন্ডেশনের ডেপথ এতটুকু মিনিমাম লাগবে, উইথ তোমার এতটুকু মিনিমাম লাগবে এবং আমাদের ক্যাপাসিটি মিনিমাম এতটুকু থাকা প্রয়োজন। তাহলে তুমি সয়েল ডাটা যখন অ্যানালাইসিস করবা একটা ফাউন্ডেশনের জন্য মিনিমাম কি রিকোয়ারমেন্ট সেটা সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে। এবং লাস্টে হলো এই ডাটাগুলা অথবা এই অ্যানালাইসিস গুলা একটা রিপোর্ট আকারে তোমাদের রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই ফুল প্রসেসটাকে আমরা বলি হলো সয়েল এক্সপ্লোরেশন। তাহলে তোমরা কি সয়েল এক্সপ্লোরেশনটা কি বুঝতে পারছো? সয়েল এক্সপ্লোরেশন বুঝতে পারলাম এবং সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে আমার মেইনলি হলো একটা রিপোর্ট করা লাগে, সেটারও আমরা একটা ডায়াগ্রাম কিন্তু আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু তোমাকে ফার্স্টের দিকে বলেছিলাম আমরা ফিল্ড অ্যানালাইসিস করব। ফিল্ড অ্যানালাইসিসের ভিতর কিছু মেথড আছে, দেখো ওপেন এক্সকাভেশন আছে, বোরিং আছে, তারপর হলো সাবসারফেস সারাউন্ডিংস আছে, জিওফিজিক্যাল মেথড আছে। আমরা মেইনলি হলো আমাদের ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে আমরা বোরিং করে থাকি। বোরিং দ্বারা বোঝাচ্ছে যে তুমি একটা বোরহোল ক্রিয়েট করলা, যেই বোরহোলটা থেকে তুমি সয়েল স্যাম্পল কালেক্ট করে অ্যানালাইসিস করবা। আবার অনেক সময় আমরা ওপেন এক্সকাভেশন করতে পারি। তোমরা হয়তো ট্রেঞ্চ দেখে থাকছো যে ডিফারেন্ট টাইপের ফানেল আমরা ক্রিয়েট করে সেখান থেকে সয়েল ডাটাটা কালেক্ট করতে পারি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মেথড। এখানে দেখো ফার্স্ট যে মেথডটা আছে সেটা হলো এক্সকাভেশন, এবং এই এক্সকাভেশনটা আবার অনেক টাইপের আছে, পিট আছে, আমি যদি নামগুলা দেখি ট্রেঞ্চ আছে, ড্রিফট আছে আর শ্যাফট আছে। তাহলে এই টাইপের মোটামুটি কে আমরা বলি হলো ওপেন এক্সকাভেশন। এখন পিটটা কি? পিটটা হলো তুমি একটা মানে হলো ক্রিয়েট করে নিচ্ছ, যে হলোটা দেখো একটা ব্যাকহো, এটা হলো একটা ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টের মাধ্যমে তুমি একটা হলো ক্রিয়েট করে নিচ্ছ এবং এটা হলো একটা আমাদের গ্রাউন্ড লেভেল সারফেস। এবং এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা ট্রায়াল পিট করে নিচ্ছ, এই ট্রায়াল পিটে হলো 1 থেকে 2 মিটার উইথ এবং 2 থেকে 4 মিটার ডেপথের হতে পারে। এবং এই ফিগারটিকেই তুমি কিন্তু বুঝতে পারতেছো, দেখো আমাদের ডায়াগ্রামটা, এইখানের কালার একরকম, এটার কালার একরকম এবং এখানে কালার একরকম। আমি এখান থেকে বলতে পারতেছি যে আমাদের সয়েল লেয়ার টু লেয়ার ভ্যারি করতেছে। এখানে হয়তো বা হার্ড টাইপের অথবা রক টাইপের সয়েল আছে, এখানে দেখো ক্লে টাইপের, এখানে হয়তো সিল্টি অথবা স্যান্ডি টাইপের সয়েল আছে। আমি একটা ট্রায়াল পিট কালেক্ট করে নিতে পারি, এছাড়া আমরা একটা বড় বোর হোল ক্রিয়েট করে নিতে পারি। দেখো এই যে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা এরকম একটা হলও ক্রিয়েট করে নিতে পারি, বোর হোল। এবং এই হোল থেকে আমরা সয়েল ডাটা অথবা সয়েল স্যাম্পল কালেক্ট করে আমরা সয়েল এক্সপ্লোরেশন করতে পারি। এবং সেকেন্ড মেথডটা দেখো ট্রেঞ্চ, ট্রেঞ্চটা হলো ওয়ান কাইন্ড অফ ফানেলের মতো। এখানে দেখো এই যে আমাদের হলো লেবাররা আছে, এরকম একটা ফানেল ক্রিয়েট করে নিয়েছে, সেই ফানেল থেকে হলো আমরা ডিফারেন্ট টাইপের সয়েল ডাটা কালেক্ট করতে পারি। এরপরে দেখো আরেকটা মেথড আছে, সেটা হলো ড্রিফট আর এটা হলো শ্যাফট। ড্রিফট এবং শ্যাফট দুইটাই হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ওপেন এক্সকাভেশন, এবং এটা আমরা করে থাকি হলো মাইনিং এর ক্ষেত্রে। মাইনিং দেখা যাচ্ছে আমরা যখন মাইনিং করি তখন এই টাইপের আমরা মেথড ইউজ করে, সয়েল এক্সপ্লোরেশন মেথড ইউজ করে আমরা রিপোর্টটা প্রিপেয়ার করতে পারি, এবং দুইটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সকাভেশন। এখন এই দুইটা এক্সকাভেশন থেকে তোমার কি মনে হচ্ছে বলো তো, দুইটার ভিতর বেসিক ডিফারেন্স কি হতে পারে তোমরা বলো? একটা ভার্টিক্যালি সোজা নিচে চলে গেছে আর একটা হরিজন্টালি আছে। এক্স্যাক্টলি। সো দেখো আমরা যখন শ্যাফটিং করব তখন হলো আমরা ভার্টিক্যালি নিচে একদম এক্সকাভেট করে যাব। এই যে দেখো আমাদের এখানে সিঁড়ির মতো আছে এবং আমাদের বিভিন্ন রোপ আছে, এবং এই হলো যে হলো আমাদের এখান থেকে সয়েল কালেক্ট করতেছে এবং আমাদের এটা একটা ডিপ আমরা এক্সক্যাভেশন করে নিচ্ছি। সো আমাদের যত ডেপথ পর্যন্ত এক্সক্যাভেশন করব ঠিক আমরা ওইখান থেকে সয়েল স্যাম্পল এবং প্রতি লেয়ার থেকে সয়েলটা কালেক্ট করতে পারবো। সিমিলার ওয়েতেই দেখো এটা আমরা হরিজন্টালি করছি এবং এই আশেপাশে কিন্তু আমাদের সয়েল আছে,
এই যে দেখো মাটি আছে, এবং এখান থেকে হলো আমরা এক্সকাভেশন করে আমরা সয়েল ডাটা কালেক্ট করতে পারি, সেটাকে বলা হয় হলো ড্রিফট। এখন এই দুইটা যখন তুমি এক্সকাভেশন করতেছো এটা কিন্তু খুবই রিস্কি, কারণ অনেক সময় দেখবা যে আমাদের এই যে যারা লেবার আছে এই টাইপের এক্সকাভেশন করতে যায় কিন্তু একদম মারা যায়, কারণ দেখা যাচ্ছে যে উপরে যে সয়েলটা আছে সেটা কিন্তু কলাপস করে যায়। যদি কলাপস করে যায় তাহলে কিন্তু আর তোমার মানে বেঁচে থাকা অথবা সেফ থাকাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমাদের খুবই প্রিকশনস ওয়েতে আমাদের সয়েল এক্সকাভেশনটা করতে হবে, কারণ তুমি যখন এক্সকাভেশনটা খুবই রাফলি অথবা অ্যাব্রাপ্টলি যদি করো তাহলে এই আশেপাশে সারাউন্ডিং যে সয়েলটা আছে সেটা কিন্তু কলাপস হয়ে যেতে পারে। সেই টাইপের সয়েল এক্সকাভেশন করার জন্য আমাদের অনেক প্রিকশনস অথবা সেফটি মেনটেন করা লাগে। এরপরে দেখো আমাদের সেকেন্ড যে মেথডটা ছিল, আমি তোমাদের নামগুলা যদি দেখা, আমাদের ওপেন এক্সকাভেশন কিন্তু হয়ে গেছে। এখন আমরা বোরিং এ চলে যাব। তো বোরিংটাও আবার তিন টাইপের আছে, একটা অগার বোরিং আছে, আরেকটা হলো ওয়াশ বোরিং আছে, আরেকটা হলো রোটারি বোরিং। তো বোরিং জিনিসটাই হলো এরকম টাইপের, আমরা ড্রিলিং করে একটা বোরহোল ক্রিয়েট করব, সেই বোরহোল থেকে আমরা হলো সয়েল স্যাম্পল কালেক্ট করব। তো আমরা এখন কিন্তু এক্সপ্লোরেশন মেথড আর টেকনিক হলো আমরা ডিসকাস করতেছি। তাহলে দেখো ফার্স্ট যে মেথডটা আসতেছে বোরিং এর ক্ষেত্রে অগার বোরিং, এটা হলো ওয়ান কাইন্ড অফ আমাদের বোরিং মেথড, যেই বোরিং মেথডের মাধ্যমে হলো আমরা সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে পারি। এখন আমরা তিন টাইপের বোরিং এর নাম শুনলাম, একটু যদি আমি দেখাই তোমাদের, দেখো এটা হলো অগার বোরিং, আর এটা হলো ওয়াশ বোরিং এর ফিগার, আর এটা হলো থার্ডটা হলো রোটারি বোরিং। তো এখন তুমি যে সাইটটাতে বোরিং করতে চাচ্ছ সেই সাইটটার জন্য কোন টাইপের বোরিংটা সুইটেবল হবে সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন, কারণ ডিফারেন্ট টাইপের সয়েলের জন্য ডিফারেন্ট টাইপের বোরিং তোমার সুইটেবল হতে পারে। এখন দেখো এখানে যেটা বলছে অগার বোরিং যেটা আমরা ইউজ করে থাকি সেটা হলো কোহেসিভ সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে হোয়াট ইজ কোহেসিভ সয়েল সেটা আমাদের জানতে হবে। তো কোহেসিভ সয়েল কি সেটা কি কেউ জানো? দুইটা টার্ম আছে, একটু দেখো। মলিকুলের সাথে হুম। একটা আরেকটার সাথে যেভাবে আটকায় থাকে। আচ্ছা, একটা হলো কোহেসিভ সয়েল আর একটা হলো কোহেশনলেস সয়েল। এটা তোমরা জিওটেকে একদম আরো ইলাবোরেটলি পড়বা, কোহেশনলেস সয়েল। এখন কোহেসিভ টার্মটা থেকে তো আমি বুঝতে পারছি যে একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে লেগে থাকে। এখন আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, স্যান্ড, সিল্ট, ক্লে, এখন আমাকে বলো এই তিনটার ভিতর কোনটা কোহেসিভ সয়েল, কোনটা কোহেশনলেস সয়েল? ক্লে। ক্লেটা কি? সবাই রেসপন্স করো, এই যে কোহেসিভ। যারা আসো মিউট করে বসে থেকো না কিন্তু, এই যে যারা রেসপন্স করতেছে তাদের কিন্তু ক্লাস পারফরমেন্স হিসেবে মার্কিংটা কাউন্ট হবে, সো একটু রেসপন্স করো। সো ক্লেটা কি টাইপের সয়েল? কোহেসিভ। ক্লেটা হলো কোহেসিভ টাইপের সয়েল, আর স্যান্ড সিল যেটা সেটা হলো কোহেশনলেস সয়েল। তো আমাদের দুই টাইপের সয়েল আছে, একটা কোহেসিভ আর একটা কোহেশনলেস সয়েল। তো আমরা ক্লে টাইপের সয়েলের ক্ষেত্রে হলো অগার বোরিংটা, এই এক্সকাভেশন মানে এক্সপ্লোরেশন মেথডটা আমরা ইউজ করতে পারি। তো এটা হলো ক্লে টাইপের সয়েল, অথবা আদার্স যে সফট টাইপের সয়েল আছে সেই টাইপের সয়েলের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট অথবা করা যেতে পারে। সো অনেক সময় তোমাদের কিন্তু কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ কোহেসিভ এবং কোহেশনলেস সয়েল, এবং একটা তোমাকে হয়তো সিনারিও ক্রিয়েট করে দিতে পারে যে তুমি একটা সাইট এক্সপ্লোরেশন করতে যাচ্ছ, সেখানে হয়তো অর্গানিক সয়েল অথবা ক্লে টাইপের সয়েল আছে, তাহলে সেখানে তুমি কোন বোরিংটা করতে পারো? তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারবো যে অগার বোরিংটা আমরা এখানে করতে পারি, কারণ এটার রিকোয়ারমেন্ট ছিল হলো কোহেসিভ সয়েলের জন্য। এরপরে দেখো আমাদের এখানে যে বোরিংটা করি, বোরিংটারও আবার দুইটা মেথড আছে, একটা ম্যানুয়ালি করতে পারি
আরেকটা হলো মেকানিক্যালি করতে পারি। তাহলে আমি যদি পরের ফিগারটা দেখি, একটু দেখো। এখানে হলো আমাদের একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টটাকে হলো আমরা ড্রিলিং করতে করতে একটা সার্টেন ডেপথ নিচে নিয়ে যাব, এবং দেখো এটাকে কিন্তু রোটেট করানো যায়। এই যে হ্যান্ডেল থাকে এবং লেবার থাকে, এই লেবারটা যে করে সে হলো এরকম ভাবে রোটেট করতে থাকে। সো রোটেট করতে করতে যদি তুমি ধরে নাও যে একটা সার্টেন ডেপথ পেয়ে গেলে এটাকে আমি অফ করে এই যে সয়েলটাকে কালেক্ট করে নিতে পারি। এই যে দেখো সয়েল কালেক্ট করতেছে। এই যে যে প্রসেস, এটা হলো ম্যানুয়ালি প্রসেস অথবা ম্যানুয়ালি হ্যান্ড অপারেটেড করতেছে। এখন তোমার যদি ডেপথ অনেক বেশি হয় তাহলে কি তুমি হ্যান্ড অপারেটেড করতে পারবা? কারণ দেখা যাচ্ছে যে তোমার যে ম্যানুয়াল লেবার যে কস্ট সেটা বেড়ে যাচ্ছে, কারণ একটা মানুষ সার্টেন টাইম পর্যন্ত কিন্তু সে ওয়ার্ক ক্যাপাবিলিটি থাকবে তার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা মেকানিক্যালি অপারেটেড। এবং এখানে ফিগারটা দেখো, আমাদের একটা এরকম অ্যাপারেটাস থাকে, এই যে অ্যাপারেটাস, এবং একটা মেশিনের ভিতর হলো একটা লেবার থাকবে, সে হলো এখানে হ্যান্ডেল প্রেস করে অথবা অপারেট করে এই ইনস্ট্রুমেন্টটাকে ড্রিলিং করতেছে। এবং এটা একটু ভালো মতো এই ফিগারটা হয়তো খেয়াল করলে বুঝতে পারবা না, আমরা সামনে যখন দেখবো তখন আরো ভালো বোঝা যাবে। এটা কিন্তু কিছুটা হলো, এই যে যে শ্যাফটটা আছে এটা কিন্তু খুবই ধারালো। তার মানে এই ধারালো শ্যাফটটাই হলো আমাদের সয়েলকে কাট করতে হেল্প করবে, এবং তুমি যত ডেপথে যাবা সয়েল তত কাট হবে। এবং সয়েল কাট হতে হতে কোথায় জমা হবে? এই যে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে জমা হবে, এই জায়গাগুলোতে জমা হবে। তো জমা হওয়ার পরে তুমি আস্তে আবার উপরে উঠিয়ে এগুলাকে ডিসপোজ করে দেন আবার এগেইন আমাদের ড্রিলিং করতে পারো। তাহলে এই প্রসেসটাকে আমরা বলতেছি হলো অগার বোরিং। এখন এই টাইপের সয়েলটা যদি সফট হয় তাহলে তুমি তো ইজিলি ম্যানুয়ালি অপারেট করতে পারতেছো অথবা ইজিলি মেকানিক্যালি করতে পারতেছো, বাট এখানে যদি রক টাইপের লেভেল হয় তাহলে ম্যানুয়ালি কিন্তু ড্রিলিং করা যাবে না, কারণ রক কিন্তু এই শ্যাফটটা কাটতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা অন্য টাইপের বোরিং ইউজ করব। এবং দেখো হ্যান্ড যে অগার বোরিংটা আছে সেটা ডেপথটা 6 মিটার, দ্যাট মিন্স অ্যাপ্রক্সিমেটলি কত ফিট হবে? 180 ফিট সামথিং কিছু একটা হবে। ম্যানুয়ালি আমরা খুব কম ডেপথ পর্যন্ত, এই যে এই ডেপথটাকে বলতেছে 6 মিটার, 6 মিটার পর্যন্ত আমরা করতে পারি। আর এর বেশি হয়ে গেলে তখন আমরা মেকানিক্যালি অপারেশনে চলে যাব। আচ্ছা, এখানে দেখো আমাদের অগার বোরিংটা কোথায় করা যেতে পারে? হাইওয়ে এক্সপ্লোরেশন, যেখানে আমাদের শ্যালো ডেপথের দরকার হচ্ছে, লাইক তুমি একটা একটা হাইওয়ে কনস্ট্রাক্ট করতে চাচ্ছ অথবা একটা পেভমেন্ট কনস্ট্রাক্ট করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কি তোমার সয়েল ডাটা লাগবে। তো তুমি সেখানে শ্যালো ডেপথে মেকানিক্যালি অথবা ম্যানুয়ালি সয়েলটা কালেক্ট করতে পারো ড্রিলিং করে। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো, আমরা দুই টাইপের সয়েল স্যাম্পলের কিন্তু নাম জেনে আসছি, মনে আছে কারো? ইয়েস ম্যাম। বলো। কোহেসিভ আর কোহেশনলেস। আচ্ছা, এটা তো টাইপ, বাট আমরা যখন স্যাম্পলিং করতেছি, এই যে যে সয়েল এক্সপ্লোরেশন তুমি যখন করতেছো সেখান থেকে কিন্তু আমরা দুই টাইপের সয়েল কিন্তু কালেক্ট করতে পারি। স্যাম্পলিং যেটা মেথড, যা একটা ডিস্টার্বড আর একটা আনডিস্টার্বড, মনে আছে এই টার্মটা? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে কি একজন বলো, এই যে যে তুমি অগার বোরিংটা করতেছো এখান থেকে কি তুমি ডিস্টার্ব স্যাম্পল পেতে পারো নাকি আনডিস্টার্ব স্যাম্পল পেতে পারো? কি বলে তোমার আইডিয়া থেকে? ম্যাম আনডিস্টার্ব। আচ্ছা, হোয়াট ইজ ডিস্টার্ব স্যাম্পল এবং আনডিস্টার্ব স্যাম্পল, এটাও কিন্তু আমি বলছি, বলো তো। ম্যাম ডিস্টার্ব স্যাম্পল হচ্ছে যে যার প্রপার্টি ভেরি করবে। প্রপার্টিজ চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি এই যে যে ড্রিলিং করতেছো, ভাইব্রেশন করতেছো, এটা প্রপার্টিজ কি সেম থাকার কথা? বলো তো। না ম্যাম। তাহলে প্রপার্টিজ যদি সেম না থাকে সেখান থেকে যদি তুমি সয়েল ডাটা কালেক্ট করো অথবা সয়েল যে পোর্শনটা কালেক্ট করতেছো সেই কালেকশন প্রসেসটাকে আমরা বলি হলো সয়েল স্যাম্পলিং। তাহলে এখানে যে সয়েল স্যাম্পলিংটা কালেক্ট করতেছো অথবা যে স্যাম্পলটা কালেক্ট করতেছো সেটা কি টাইপের স্যাম্পল হবে, এটা আমি জানতে চেয়েছিলাম, ডিস্টার্ব নাকি আনডিস্টার্ব?
ম্যাম ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হবে। তাহলে এখানে দেখো এই যে বলাই আছে যে আমরা ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতেছি। তাহলে এই ছিল আমাদের অগার বোরিং, আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো সেটা আছে হলো ওয়াশ বোরিং। ওয়াশ বোরিংটা অনেক ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিই। এই ওয়াশ বোরিং এ যে ফিগারটা আছে সেটা হলো তোমরা হাতে ড্র করবা। তো তোমাদের রিপোর্টে যেটা আছে লেখার সময় ওয়াশ বোরিং এর টাইটেল যখন দিবা এটা আর নেট থেকে ডাউনলোড করবা না, এটা ডাইরেক্ট হলো হাতে ড্র করে অ্যাটাচ করে দিবা। সো এটা ভালো মতো বাসায়ও প্র্যাকটিস করবো, কারণ ফিগারটা অনেক ইম্পর্টেন্ট এবং ফিগারের থেকে আমরা হলো মেকানিজমটা বুঝতে পারবা। সো আমাদের বাসা বাড়ির আশেপাশে দেখবা যে এই টাইপের কিন্তু বোরিং করা হয়। তার মানে হলো তোমার ট্রি প্যাডের একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টটাকে আমরা সেট করি এবং এখানে হলো একটা মেশিন থাকে অথবা একটা পাম্প থাকে, আর এটা হলো একটা পুলি সিস্টেমের থাকে। আর এখানে দেখো এই যে আমি কিন্তু এক্সপেরিমেন্ট যেটা আছে অ্যাপারেটাস যেটা সেটা ডিসক্রাইব করতেছি। এই যে দেখো এটা হলো ট্রি প্যাড, মানে 3টা পড থাকবে সেটাকে আমরা বলতেছি ট্রি পড। আর এখানে একটা পুলি থাকবে, যে পুলিটা হলো আমাদের এই যে কেসিন যেটা আছে, এই যে কেসিন, এই কেসিনটাকে নিচে উপরে করতে হেল্প করবে। আর এই যে পুলিটার সাথে এই পাশে দেখো আরেকটা সেপারেটাস মানে অ্যাপারেটাস অ্যাড করা আছে, একটা পাইপ অথবা একটা হোজ বলা হয়, ওয়াটার হোজ অথবা একটা কন্ডুইট, যেটার মাধ্যমে হলো আমরা পানির সাপ্লাইটা দিব। এবং এটাও কিন্তু একটা হলো ড্রিল রড। এই যে দেখো এটা হলো হলো ড্রিল রড। একটা হলো ড্রিল রড থাকবে, যে হলো ড্রিল রডটা হলো আমাদের একটা কেসিনের ভিতর আমরা ইনসার্ট করাবো এবং এই হলো ড্রিল রডের সাথে হলো আমাদের একটা ওয়াটার হোজ অ্যাড করা থাকবে, যে ওয়াটার হোজ থেকে হলো আমাদের ওয়াটার সাপ্লাই দিবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের হলো যে ড্রিল রডটা আছে সেই ড্রিল রডের নিচে হলো আমাদের একটা চপিং বিট থাকবে। চপিং বিটটা হলো একটা অ্যাপারেটাস, যে অ্যাপারেটাসটা আমরা একটু সামনে গেলে হয়তো দেখতে পারবো অথবা এখন দেখো এই যে এটাকে আমরা বলতেছি হলো চপিং বিট। এবং এটার ডিফারেন্ট টাইপের আমাদের বটম পোর্শনটা হতে পারে এরকম খাঁজ কাটা শেপের হতে পারে অথবা এই শেপের হতে পারে। এটা কেন এই শেপের হচ্ছে অথবা কেন আমরা চপিং বিটটা অ্যাড করব সেটারও একটা রিজন আছে, পারপাস। যখন আমরা মেইন প্রসিজারটা দেখতে পাবো তখন হয়তো তোমাদের ক্লিয়ার হবে। আর এখানে দেখো একটা পাম্প আছে। তো আমরা এখানে যেটা করি সেটা হলো আমরা এই পাম্পটা হলো অপারেট করি। এই পাম্পের যখন অপারেট করবা তখন পানিটা হলো তোমার ওয়াটার হোজ দিয়ে যাবে, যে কোথায় যাবে আমাদের হলো যে হলো ড্রিল রডটা আছে সেটার ভিতর দিয়ে যাবে। সো যেতে যেতে আমার এই সারাউন্ডিংস এ কি আছে, সয়েল আছে এবং কেসিনটাও কিন্তু আমাদের হলো কেসিন। তো এই যে তুমি একটা এত প্রেসারে পানি যে হিট করতেছো, এখানে একটা জেটিং ক্রিয়েট হবে অথবা একটা জেট প্রডিউস হবে, ওয়াটার জেট। তাহলে ওয়াটার জেট যখন প্রডিউস হবে আমাদের এখানে সয়েলটা কি ছিল, একটু হার্ড টাইপের সয়েল ছিল। এই হার্ড টাইপের সয়েলটা কাট করার জন্য আমাদের চপিং বিটটা আমরা এখানে প্রোভাইড করি, অথবা আমাদের সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য আমরা চপিং বিটটা প্রোভাইড করি। সো ওয়াটারটা যখন সয়েলে হিট করতেছে জেটিং আকারে, তাহলে আমাদের এখানে সয়েলটা সফট হয়ে গেল। তাহলে সয়েল এবং ওয়াটার মিক্স হয়ে একটা স্ল্যারি ফর্ম করবে। একটা টার্ম বলেছি স্ল্যারি, যেটার ভিতর আমাদের ওয়াটার এবং সয়েলের একটা মিক্সচার থাকবে। দ্যাট মিন্স কাদামাটি যেটাকে আমরা জেনে থাকি। এই কাদামাটি অথবা স্ল্যারিটা যেটা করবে আমাদের কেসিনের ভিতর দিয়ে আবার বের হয়ে যাবে, কারণ এটা হাই প্রেসারে তোমার পড়তেছে, তো এই দিক দিয়ে হলো আবার এটা উপরের দিকে উঠে যাবে। সো আমাদের ড্রিলিং পাইপের ভিতর দিয়ে ওয়াটার যাবে আর কেসিনের ভিতর দিয়ে আমাদের স্ল্যারিটা আসবে এবং স্ল্যারিটা হলো আমাদের এখানে একটা ট্যাঙ্ক থাকে, সেটেলিং ট্যাঙ্ক অথবা টাব, সেটাতে হলো আমরা কালেক্ট করি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওয়াশ বোরিং এর প্রসিজার। এবং তোমরা দেখবা যে বিভিন্ন বাসাবাড়ি কনস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম কিন্তু ওয়াশ বোরিং করা হয়। এবং এই যে তুমি করলা, মিস একটু দাঁড়াও আমি শেষ করে নিই তারপর কোশ্চেনটা করো। তুমি আস্তে আস্তে হলো এই যে পুলিটা আছে পুলিটাকে হলো উপর নিচে করাবো।
উপর নিচে করলে আমাদের চপিং যে বিটটা আছে সেটা আস্তে আস্তে আমাদের সয়েলটাকে কাট করতে করতে নিচে নামবে, এবং নামলে একটা সার্টেন টাইপের তুমি ফিগারটা দেখলাম, এর মাঝখানে কিন্তু সয়েল কালেক্ট হতে পারে। তো আমরা যখন ড্রিলিং যে পাইপটা আছে সেটাকে যদি আমরা উঠায় নিয়ে আসি, তাহলে আমরা সয়েল স্যাম্পলটা কিন্তু কালেক্ট করতে পারবো। আচ্ছা, কেউ একজন কোশ্চেন করতেছিল, বলো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের অগার বোরিং যেরকম কি টাইপের সয়েলের ক্ষেত্রে মানে সুইটেবল ছিল, কোহেসিভ সয়েলের ক্ষেত্রে। সিমিলারলি ওয়াশ বোরিংটা দেখো আমাদের ইন জেনারেল কেসে কোহেশনলেস সয়েলের ক্ষেত্রেও সুইটেবল, আবার কোহেসিভ সয়েলের ক্ষেত্রেও সুইটেবল। বাট এটা আমাদের গ্র্যাভেল অথবা বোল্ডার যেগুলো আছে, মানে বড় যে পার্টিকেল গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সুইটেবল না। কেন সুইটেবল না? কারণ এই যে যে পানিটা আছে এটা কিন্তু জেট জেট হিসেবে কাজ করতে আসছে, অথবা জেটিং অ্যাকশন দিচ্ছে তোমার। এখন একটা গ্র্যাভেল যদি থাকে সেখানে তুমি যতই জেটিং অ্যাকশন দাও না কেন, আমাদের এটা কিন্তু স্ল্যারি ফর্ম হবে না। তো এখানে দেখা যাচ্ছে আমরা গ্র্যাভেল অথবা বোল্ডার টাইপের যদি সয়েল হয় তাহলে ওয়াশ বোরিং নট সুইটেবল। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে যে ওয়াশ বোরিংটা করতেছো, এই ওয়াশ বোরিং থেকে আমরা দুই টাইপেরই সয়েল স্যাম্পল কালেক্ট করতে পারি। আমরা ডিস্টার্বডও করতে পারি, আনডিস্টার্বডও করতে পারি। বাট এখানে দেখো আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে কি বলছে, আমরা একটা সার্টেন ডেপথ পর্যন্ত যাব আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে, দেন তারপর আমরা বোরিংটা স্টপ করে দেব, মানে আর বোরিং করব না। আমাদের যে পুলিটাকে আছে সেই পুলিটাকে আর উপরে আপ এন্ড রাইজ করব না। এরপরে যেটা করবা, এখানে যে চপিং বিটটা আছে এই চপিং বিটটাকে তোমার রিপ্লেস করতে হবে হলো একটা স্যাম্পলার। স্যাম্পলারটা হলো ওয়ান কাইন্ড অফ টিউব অথবা কি বলবো একটা কন্ডুইট, যেই কন্ডুইটের ভিতর তুমি হলো সয়েল ডাটা সয়েল কালেক্ট করতে পারো। মানে এটা ওয়ান কাইন্ড অফ টিউবের মতো। স্যাম্পলারে আমরা ফিগার একটু যদি তোমাদের দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে এই ফিগারটা দেখো, এই যে এরকম হলো একটা আমাদের ওপেনিং থাকে, যে ওপেনিং এর ভিতর হলো আমরা সয়েল ডাটা এই যে কালেক্ট করি। এই যে দেখো এটা হলো চপিং বিট, এই চপিং বিটটা আমরা রিমুভ করে আমরা সয়েল স্যাম্পলারটা প্লেস করেছি, তাহলে সেখান থেকে হলো আমরা সয়েলটা কালেক্ট করে নিতে পারবো। মিস বুঝলাম না মিস, মানে কোথা থেকে সয়েলটা কালেক্ট করতে? আচ্ছা, এটা দেখো আমি যদি বলি যে আমার এই ডেপথে হলো সয়েল স্যাম্পলটা লাগবে, এই ডেপথে সয়েল স্যাম্পলটা লাগবে। জি আচ্ছা, এই ডেপথে যদি তোমার সয়েল স্যাম্পলটা লাগে, একটু ওয়েট করো। এই যে এই ডেপথে বললাম যে আমার সয়েল স্যাম্পল লাগবে, এবং সয়েল ডাটা মানে তোমার যেখানে স্যাম্পলটা আছে সেখানে তুমি কালেক্ট করো এই ডেপথ পর্যন্ত। তাহলে আমার ফার্স্টে এই লেভেল থেকে, এই যে গ্রাউন্ড লেভেল থেকে এতটুকু পর্যন্ত তোমার ড্রিলিং করতে হবে, এবং উইথ চপিং বোর্ড। তুমি চপিং বোর্ডের মাধ্যমে তুমি ড্রিলিং করলা। তো তুমি যখনই এই ডেপথে চলে আসবা সেক্ষেত্রে আমরা কি করবো, এই চপিং বিট যেটা আছে সেটাকে রিমুভ করে দিব। রিমুভ করে এখানে হলো এই যে একটা তুমি মাত্র যে স্যাম্পলার যে টিউবটা দেখলা সেটা এখানে প্লেস করে দিবা। জি মিস। প্লেস করে দিলে এখানে আমরা যেই সয়েলটা কালেক্ট করতে পারবো, কালেক্ট করার পরে সেটা হলো আমরা টেস্ট করতে পারি। এবং দেখো আমাদের সয়েল স্যাম্পলারের ভিতরে হলো আমাদের সয়েলটা কালেক্ট হচ্ছে, তার মানে হলো সয়েল যে স্যাম্পলার যে টিউবটা আছে সেটা কিন্তু হলো টিউব। সো হলো টিউবের ভিতরে আমাদের সয়েল স্যাম্পল থাকতেছে, এবং সেটা আমরা উইথড্র করে টেস্ট করতে পারি। তাহলে এই হলো মেকানিজম কিভাবে তুমি সয়েল ডাটা এক্সট্রাক্ট করতেছো অথবা সয়েলটা কালেক্ট করতেছো। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস একটু বলি, আমাদের সয়েল এক্সপ্লোরেশনের জন্য কি লাগবে মেইনলি একটু বলো তো তোমরা। সয়েল লাগবে, এই সয়েল কালেক্ট করারই হলো তুমি মেথড গুলো এখন দেখতেছো, ঠিক আছে? তো এটা হলো ওয়াশ বোরিং এর মেথড, দেখলা এখান থেকে তুমি সয়েল কালেক্ট করতে পারো এইভাবে। তাহলে এটা তো বুঝতে পারলা সবাই।
আচ্ছা, এখানে দেখো চপিং বিটটা আছে যেটা হলো আমাদের সয়েলটাকে কাট করতে অথবা কাটতে সাহায্য করতেছে। এবং এটা তুমি যখন উপর থেকে একদম হাই স্পিডে ফেলে দিবা তখন দেখা যাচ্ছে সয়েলটা কিন্তু কাট হয়ে যাবে অথবা মানে আমাদের একসাথে কম্বাইন থাকবে না। এরপরে দেখো আমাদের হলো মেইনলি এই যে যে এক্সপ্লোরেশন যে করতেছো ওয়াশবোর্ডিং এর, সেটা হলো আমাদের স্টেপ আছে। স্টেপটা তোমাদের ম্যানুয়ালি অনেক ইলাবোরেটলি আছে, বাট আমি আপাতত আগে তোমাদের ডিসক্রাইব করি, দেন একটা ভিডিও দেখাবো, সেখান থেকে হয়তো তোমরা বুঝতে পারবা। এটা দেখো কি করছে, একটা ট্রি প্যাড হলো এখানে হলো প্লেস করছে, এই যে ট্রিপড। আর এটা হলো পুলি সিস্টেমের। আর এখানে দেখো এই যে আমাদের যে হলো যে ড্রিলটা ছিল সেটা, এই যে এর নিচে হলো আমাদের সারাউন্ডিংস এ হলো আমরা কেসিন প্লেস করব। আর এটা হলো ড্রিলিং, এই যে দেখো কেসিংটা প্লেস করতেছে। আর এই যে যে পোর্শন এটাকে হলো বলা হয় হলো চপিং বিট, এটাকে আমরা রিমুভ করে দেখা যাচ্ছে যে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করতে পারি। আর এখানে দেখো হোস পাইপ, এই হোস পাইপটা হলো আমাদের কাজ কি ছিল, ফাংশনটা বলো তো। একটু আগে কিন্তু ডিসক্রাইব করলাম, হোস পাইপ কোথায় দেখতে পেয়েছিলাম, এই যে দেখো কোথায় আছে হোস পাইপ। হোস পাইপটাই হলো পাম্প। ওয়াটার হোস। হ্যাঁ, পাম্পের সাথে অ্যাটাচ করা আছে, তাহলে এটার কাজ কি? পানি সাপ্লাই করা। পানিটা সাপ্লাই দিবে, কোথায় সাপ্লাই দিবে? আমাদের যে এই যে ড্রিলটা আছে হলো ড্রিল রড, সেটাতে সাপ্লাই দিবে। তারপরে কি আরেকটা যে পাম্প আছে অথবা আরেকটা যে পাইপ আছে, সেটার পাইপের ভিতর দিয়ে অথবা কেসিনের বাইরে দিয়ে দেখো আমাদের স্ল্যারি ফর্ম হয়ে আসতেছে, এই যে এটাকে বলা হয় হলো স্ল্যারি, যেটা পানি এবং কাদা সয়েল দুইটাই থাকতেছে, এবং দেখো সারাউন্ডিংস এ কিন্তু স্ল্যারি ফর্ম হয়ে গেছে। তাহলে আমরা যদি ফার্স্টে ভিডিওটা একটু দেখি তাহলে হয়তো ক্লিয়ার হবে কিভাবে আমরা ওয়াশ বোরিংটা করি। একটু তোমরা ওয়েট করো। আচ্ছা, মেইনলি হলো এখানে ডায়াগ্রাম ডিসক্রাইব করার ট্রাই করতেছে। এটা হলো আমাদের সয়েল লেভেল, এটা হলো গ্রাউন্ড লেভেল, এবং এখানে হলো ট্রিপড থাকতেছে, এই যে এটা 4 লেগেরও থাকতে পারে, 3 লেগেরও থাকতে পারে, যেটাকে আমরা বলতেছি ডেরি। এবং এখানে হলো একটা রূপ অথবা থাকে, যে রূপটা হলো আমাদের পুলি হিসেবে কাজ করবে, দ্যাট মিন্স আমাদের ড্রিল রড যেটা আছে সেটাকে আমাদের আপস এন্ড ডাউনস এ হেল্প করবে। এই যে এটা হলো ড্রিল রড, এবং এই পুলিটা ড্রিল রডের সাথে সুইভেলের মাধ্যমে আমাদের অ্যাটাচ করা, এই যে দেখো ড্রিল রড অথবা ওয়াশ পাইপ, যেটা ভিতর দিয়ে আমার হলো পানি যাবে। আর এই যে মাত্র যে দেখো এই যে একটা পাইপ আবার এটার সাথে অ্যাটাচ করে দিলাম, এই যে বাইরে যে পাইপটা সেটাকে কি বলতেছি আমরা? কেসিন বলতেছি, কিন্তু কেসিনটাও হলো, ড্রিল রডটাও হলো। আর এখানে হলো আমাদের চপিং বিটটা হলো আমরা অ্যাটাচ করে দিব ড্রিল রডের সাথে। আর এখানে একটা পাম্প থাকবে, যে পাম্পে হলো আমাদের ওয়াটার সাপ্লাই দিবে, এবং এই পাম্পটা আমাদের হলো ড্রিল রড যেটা আছে সেটার সাথে আমাদের অ্যাটাচ থাকবে। এটাকেই বলেছিলাম হলো হস পাইপ অথবা হস ওয়াটার। এই যে দেখো তুমি যখন পুলিটাকে আপস এন্ড ডাউনস করবা তখন কিন্তু কেসিনটাকে আরো নিচে নামাতে পারবা। তো তুমি যদি এই ডেপথে সয়েল কালেক্ট করতে চাও তাহলে আমাদের চপিং বিটটাকে রিমুভ করে একটা স্যাম্পলার প্রোভাইড করতে হবে, দেন আমরা সয়েল কালেক্ট করব। এটা ডিসক্রাইব করতেছে যে আমাদের পানিটা হলে এটার ভিতর দিয়ে যাবে। এখন দেখো এটার মেকানিজমটা কি হচ্ছে, এই যে ভালো মতো দেখো এটার ভিতরে জিনিসটা হলো এটা। এখন এটা হলো আমরা বলতেছিল চপিং বিট, এবং এটা যে হলো আমাদের যখন উপরে এবং নিচে তুমি করতেছো তখন কি একটা প্রেসার জেনারেট হচ্ছে, তাহলে এখানে সয়েল গুলা কি সে ব্রেক হয়ে যাবে, ব্রেক ডাউন হয়ে যাচ্ছে। তো হাই প্রেসারে তুমি যখন ওয়াটার সাপ্লাইটা দিবা তখন কিন্তু এটার এই দিক দিয়ে হলো সে পাস হয়ে যাবে, এই যে আমাদের যে কেসিনটা আছে সেটা কেসিনের বাইরের দিক দিয়ে পাস হয়ে যাবে, এবং আমাদের একটা সেটেলিং ট্যাঙ্ক থাকে সেখানে আমরা স্ল্যারিটা কালেক্ট করতে পারি।
মিস পানির সাথে কি মাটিটা উপরে চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাটিটাও কিছু মাটি, কি কারণ মিস? এটা যেহেতু হাই প্রেসার হচ্ছে, তাহলে কি প্রেসার ইন্টেন্সিটি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের মেইনলি সয়েলটাও মাটির সাথে কিছুটা, মানে পানির সাথেও মাটিটা কিছুটা উঠে আসতেছে। এই যে দেখো, ড্রিলিং বিট অথবা চপিং বিটও বলা যায়। এবং চপিং বিটটাকে আমরা কি বলি, স্যাম্পলিং স্পুন দ্বারাও রিপ্লেস করতে পারবো যখন আমাদের স্যাম্পলিং অপারেশনস ডান করা হবে। তুমি এই ডেপথে চাইলে তাহলে এতটুকু পর্যন্ত ড্রিলিং করতে হবে। আমি একটু টেনে দিই। এবং এটার কিন্তু অলরেডি আমরা ফিগার দেখেছি, এবং এটা যখন তুমি উপর থেকে ডাইরেক্ট ফেলাবা তখন কিন্তু এই সয়েল গুলো ব্রেক হয়ে যাবে অথবা কাট করে যাবে। এখন দেখো এখানে কি কথাবার্তা গুলা পড়তেছে, আগে ফুল লেখা শেষ হোক, দেন আমি তোমাদেরকে ডিসক্রাইব করতেছি। এখানে ফার্স্ট যেটা বলছে, ওয়াটার ইজ ফোর্সড আন্ডার প্রেসার থ্রু দ্য ড্রিল রড হুইচ ইজ অল্টারনেটিভলি রেজড অ্যান্ড ড্রপড অ্যান্ড অলসো রোটেটেড। তার মানে হলো আমাদের যে হজ যে পাইপটা আমরা দেখলাম, সেটা আমাদের কিসের সাথে কানেক্ট ছিল, এই যে ড্রিল রডের সাথে কানেক্ট ছিল। এবং এই যে যে পানিটা তুমি দিচ্ছ, এটা হলো আমরা আন্ডার প্রেসারে অথবা অনেক ফোর্সে আমরা অ্যাপ্লাই করতেছি ড্রিল রডের ভিতর দিয়ে। এবং ড্রিল রডের ভিতর দিয়ে তুমি যখন অ্যাপ্লাই করতেছো, ড্রিল রডটা হলো আমরা মানে কন্টিনিউয়াসলি উপর নিচে করব এবং রোটেট করাতে থাকবো, যাতে আমাদের এখানে সয়েল গুলা যেগুলো আছে সেগুলো হলো একটু সফট টাইপের সয়েল হয়ে যায়। এটাই ডিসকাস করতেছে। এই যে এটা হলো অল টাইম হলো রোটেট করাতে হবে, এবং পানিটা হলো এই যে দেখো এখানে এসে পড়তেছে। আচ্ছা, এরপরে যেটা বলতেছে, আমি অলরেডি তোমাদের বললাম যে আমাদের এখানে একটা জেটিং অ্যাকশন ক্রিয়েট হচ্ছে, তার মানে হলো এই যে চপিং এবং জেটিং অ্যাকশনের কারণে আমাদের যে ওয়াটার যেটা আছে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে সয়েলের সাথে, কারণ এটা হাই ফোর্সে অথবা হাই প্রেসারে আন্ডার প্রেসারে তুমি ই করতেছো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সয়েল গুলা কি ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তো ডিসইন্টিগ্রেট হয়ে গেলে এই সয়েল গুলা আবার এই ফাঁকা পোর্শন দিয়ে হলো দিয়ে হলো তোমার কেসিনের উপর দিয়ে উঠে যাবে। এই যে যতটুকু কাট হচ্ছে, এই কাটিং সয়েলটাই হলো ওয়ান কাইন্ড অফ স্ল্যারি ফরমেশনে আমাদের যে কেসিন আর ড্রিলিং এর ভিতর যে ফাঁকা স্পেসটা আছে, এই যে দেখো এই ফাঁকা স্পেস দিয়ে হলো এটা উপর দিক দিয়ে উঠে যাবে। এবং আমরা অলরেডি ফিগারে তোমরা দেখতে পেলা যে স্ল্যারিটা কিভাবে যাচ্ছে। এই যে এটা কিন্তু স্ল্যারি, ড্রিলিং রডের ভিতর তোমার ওয়াটার থাকবে এবং এটা কিন্তু তোমার থাকবে হলো স্ল্যারি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তুমি করতে পারো, যে আমাদের যে সয়েল এক্সপ্লোরেশন করতেছো, আমাদের সয়েল টাইপটাই তো মেইনলি জানতে হবে। তো তোমার স্ল্যারি ফরমেশন থেকেও কিন্তু অনেক টাইম তুমি সয়েলের কালারটা কিরকম সেটা কিন্তু তুমি মানে ফোরসি করতে পারো অথবা বলে দিতে পারো। যদি তোমার স্ল্যারির কালারটা খুবই যদি ব্ল্যাকিশ টাইপের কালার হয়, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে এখানে অর্গানিক টাইপ সয়েলের প্রেজেন্স আছে। তো স্ল্যারি থেকেও কিন্তু আমাদের যে সয়েল কালারটা আছে সেটা আমরা গেস করতে পারি, অথবা সয়েল যে স্ট্র্যাটিফিকেশন আছে সেটা গেস করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও আছে। তো তুমি তো ডিফারেন্ট লেয়ার থেকে ডিফারেন্ট টাইপের স্ল্যারি পাচ্ছ, তাই না? সো তুমি দেখলা যে ফার্স্ট টাইমে তুমি দেখা যাচ্ছে রেডিশ টাইপের স্ল্যারি পাচ্ছ, ডেপথ যত বাড়তেছে তোমার স্ল্যারিটা যখন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবা যে আমাদের সয়েল টাইপটা লেয়ারে চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেখান থেকেও কিন্তু একটা গেসিং করতে পারবা আমাদের সয়েল স্ট্র্যাটিফিকেশনে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওয়াশ বোরিং প্রসেসটা, যে আমরা কিভাবে ওয়াশ বোরিংটা করে থাকি। আমাদের ওয়াশ বোরিং এর প্রসেসটা হলো তোমাদের এই যে দেওয়া আছে। আমি প্রসেসটা ভিডিও সহ দেখিয়ে ডিসক্রাইব করেছি, এবং কিভাবে মেকানিজম সেটাও ডিসক্রাইব করেছি। সেটা তোমরা হলো রিপোর্টে একটু ভালো মতো ইলাবোরেটলি লেখা ট্রাই করবা। এটা একটু ডিটেলসে লেখা ট্রাই করবা। ডিটেলস মানে যে 10-15 পেজ লিখতে হবে এমন না, যাতে আমি যে ইনফরমেশন গুলা বলেছি সেটা যাতে থাকে। দেখো স্টেপ গুলা কি আছে, এই যে মোটামুটি আমাদের এই স্টেপ গুলো আছে।
আচ্ছা, এখানে আরেকটা স্টেপ আছে, দেখো আমাদের অনেক সময় এই যে ফার্স্ট স্টেপটা তো আমরা দেখলাম, সেকেন্ড স্টেপটা হলো আমাদের যে সেন্টারিং করা লাগবে, হাউজিং যেটা আছে সেটা তুমি সেন্টার করবা। এই যে দেখো সেন্টারিং করতেছি আমরা, কারণ তুমি এই ডেপথে অথবা একটু আগে যদি ফিগারটা দেখাই, এই দেখো। আচ্ছা, এটা ধরে নাও যে আমার একটা প্ল্যান, ঠিক আছে? এখন প্ল্যান করতে গেলে উফ, তুমি যখন প্ল্যান করে ফেলছো, তো তুমি তো সব জায়গায় তো ড্রিলিং করতে পারবা না। So, যেখানে করা হয় অ্যাটলিস্ট আমি মিনিমাম যাতে 3টা ড্রিলিং অথবা 3টা বোরহোল যাতে ক্রিয়েট করতে পারি সেভাবে হলো আমাদের ড্রিলিং করতে হয়। তো এইখানে একটা করতে পারো, এখানে একটা করতে পারো, এইখানে একটা করতে পারো। তো তুমি যে এখানে করলাম, করার পরে এই যে প্লেসে এখানে আমাদের সেন্টারিংটা করতে হবে। তো তোমার যখন পুলিটা আছে তখন তুমি সেন্টারিং করে নিতে পারবা। সেন্টারিং হয়ে গেলে দেন তারপর আমরা পুলিটাকে আপস এন্ড ডাউনস উপর নিচে করে ড্রিলিং করব। তারপর হলো আমরা একটা কেসিন প্লেস করব টেম্পোরারি, অলরেডি তোমাদের দেখেছিলাম, এটা হলো টেম্পোরারি কেসিন। আচ্ছা, এরপরে হলো আমাদের একটা হোস পাইপ আমরা সাপ্লাই দিব, যে হোস পাইপটা হলো আমাদের প্রভিশন করতেছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য। এরপরে দেখো ফার্স্ট লাস্ট একটা স্টেপ আছে, সেটা হলো আমরা ইউজিং বেন্টোনাইট। তো আমরা এই যে ওয়াটারটা যে করতেছি, আমাদের এখানে হয়তো নাই, কাস্টিং সিটুতে আছে, সেখানে কেন আমরা বেন্টোনাইট ইউজ করি? আচ্ছা, এই যে দেখো আমাদের যে হোস পাইপটা আছে সেই হোস পাইপের ভিতর কি আমরা ওয়াটার সাপ্লাই দিচ্ছি, বাট ওয়াটার সাপ্লাইয়ের সাথে আমরা এখানে কিন্তু বেন্টোনাইট ইউজ করতে পারি। তো বেন্টোনাইট কেন ইউজ করা হয়? বেন্টোনাইট দেখা যাচ্ছে যে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা স্ল্যারি, তার মানে একটু আগে তুমি যে কাদাটা দেখলে সেটা হলো একটা স্ল্যারি। এখন পানিটা যাতে উইথস্ট্যান্ড করতে পারে, প্রেসারটা যাতে আমরা নিতে পারে, সেই কারণে হলো আমরা বেন্টোনাইটটা ইউজ করি। তাহলে এখানে যদি আমি এখানে কি লেখা আছে একটু দেখো, a pipe is lowered into a casing pipe to supply water। তার মানে আমরা শুধু ওয়াটার সাপ্লাই দিব এমন না, এখানে হলো আমরা ওয়ান কাইন্ড অফ স্ল্যারি সাপ্লাই দিই, এবং এই স্ল্যারিটাকেই বলা হয় হলো বেন্টোনাইট। যে বেন্টোনাইটটা আমাদের হলো এই হোলের মাঝখান দিয়ে যখন আমাদের ভিতরে যাবে, ম্যাটেরিয়ালের সাথে মিক্সড হবে, তখন হলো একটা লুজ কন্ডিশন ক্রিয়েট করবে, মানে সয়েলটাকে লুজ করার জন্য অথবা ডিসইন্টিগ্রেট করার জন্য হলো আমরা বেন্টোনাইট ইউজ করি। আদারওয়াইজ তুমি একটু আগে যেটা দেখলা, মিস একটু বেন্টোনাইট বলছি, কি কেমিক্যাল? একটু বলতেছি দাঁড়াও। আচ্ছা, আমি তোমাদের ডায়াগ্রামটা থেকে দেখাই, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে ফিগারটা দেখাচ্ছি। এখানে দেখো এই যে তুমি করতেছো, এখানে শুধু যে আমরা ওয়াটার সাপ্লাই দিব এমন না, ওয়াটারটা হলো ওয়ান কাইন্ড অফ স্ল্যারি ফর্মে থাকবে, কারণ আমাদের এই যে কেসিনের যে ফাঁকা যে পোর্শন আছে সেই পোর্শন দিয়ে কি আমাদের তো উপরে উঠে আসতে হবে, একটা সার্টেন প্রেসার সে যাতে রেস্টেইন করতে পারে অথবা উইথস্ট্যান্ড যাতে করতে পারে, এমন টাইপের ম্যাটেরিয়াল যাতে আমাদের এখানে থাকতে হবে। তুমি যদি এখানে পানি দাও, পানি তো উপরের দিকে উঠে আসতে পারবে না, কারণ এটা ডাইরেক্ট আবার নিচে পড়ে যাবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই স্ল্যারিটা হাই প্রেসারে আমরা এখানে প্লেস করি, আবার কেসিনের ফাঁকা হলো দিয়ে সে উঠে আসতেছে। আর বেন্টোনাইটটা হলো ওয়ান কাইন্ড অফ ক্লে টাইপের সয়েল, যেটা তুমি যখন পানির সাথে মিক্সড করবা সেটা হলো একটা স্ল্যারি ফর্ম করবে। ঠিক আছে, বেন্টোনাইট হলো ওয়ান কাইন্ড অফ ম্যাটেরিয়াল। তাহলে এখন বোঝা গেছে যে আমরা কেন বেন্টোনাইট ইউজ করি ওয়াটারের সাথে, টু উইথস্ট্যান্ড দ্য প্রেসার। এই যে এখানে যে প্রেসারটা আছে এই প্রেসারটা যাতে উইথস্ট্যান্ড করতে পারে, দ্যাটস ওয়াই হলো আমরা বেন্টোনাইট ইউজ করি। সেটা অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করা হয়, ওয়াই বেন্টোনাইট ইজ ইউজড ইন ওয়াটার। এই যে আমরা যে এক্সপ্লোরেশন করতেছি অথবা ওয়াশ বোরিং করতেছি, ওয়াশ বোরিং প্রসেসে কেন বেন্টোনাইট আমরা ইউজ করি? আচ্ছা, কেউ একজন কোশ্চেন করতেছিলাম, বলো। বেন্টোনাইট জিনিসটা কি স্যার? ও, বেন্টোনাইট হলো ওয়ান কাইন্ড অফ, এই যে আমরা যে বলতেছি স্যান্ড বলতেছি, ক্লে বলতেছি, বেন্টোনাইটও ওয়ান কাইন্ড অফ টাইপের ক্লে টাইপের সয়েল,
অথবা ক্লে টাইপের ম্যাটেরিয়াল যেটা দেখা যাচ্ছে যে আমাদের সুইলিং প্রপার্টিস অথবা এর সাথে আরো অনেক কিছু প্রপার্টিস থাকে, যেটা আমি যখন ওয়াটারের সাথে অ্যাড করব একটা স্ল্যারি ফর্ম দিবে তোমার। বুঝেছি মিস। তাহলে আমরা স্টেপ গুলা কি বুঝতে পারছো সবাই? আজকের রিপোর্ট লেখার সিস্টেমটা আমি বলে দিই, তারপর তোমাদের একটু 5 মিনিটসে ব্রেক দিব। আজকের রিপোর্টটা তোমরা যেটা করবা, দেখো তোমাদের ম্যানুয়ালে যেটা, সেটা কিন্তু অত ডিটেলসে নেই। এই ফাউন্ডেশন পোর্শনে দেখো ডাইরেক্ট ফাউন্ডেশন বলেছে, সাইট এক্সপ্লোরেশনে চলে গেছে, আর জাস্ট 2-3টা মেথড হলো ডিসক্রাইব করেছে, আর ওয়াশ বোরিংটা হয়তো ডিটেলসে লিখেছে। বাট আমি যেটা করেছি সেটা হলো তোমরা ফাউন্ডেশনের ক্ষেত্রে এটা ফলো করবা। একটু এই যে দেখো, তোমরা ফার্স্টে তো ফাউন্ডেশন লিখবা, ফাউন্ডেশন কি, দেন তারপরে হলো যে স্টেপগুলো আমি ডিসক্রাইব করলাম কেন প্রয়োজন, কোনটা কি মেথড সেটা। এখন কেউ একজন যদি লেখো ফাউন্ডেশনের পরে হলো ডাইরেক্ট লেখো যদি আমাদের এক্সক্যাভেশনে চলে যাও, তারপরে ওয়াশ বোরিং এ চলে যাও, তারপরে যদি লেখো যে সাইট এক্সপ্লোরেশন কি অথবা সয়েল এক্সপ্লোরেশন কি, রিপোর্ট কি, কেন অবজেক্টিভ, সেগুলো লেখো, তাহলে তো সিকোয়েন্স ব্রেক হয়ে যাচ্ছে। তো তোমার সিকোয়েন্সটা একটু নিজে বুঝতে হবে যে কোন স্টেপের পরে কি আসতে হবে, আর যেগুলা লিখবা সেগুলা হলো প্রিসাইজ ওয়েতে রিপোর্টে থাকতে হবে। আর আজকে যে রিপোর্ট আমি যতটুকু পড়াবো এটা তোমাদের ম্যানুয়ালে হয়তো অতটা ইলাবোরেটলি নাই, তো আমি এখান থেকে যেটাগুলা পড়িয়েছি সেগুলা হলো টপিক গুলা, তোমরা টাইটেল গুলা নিবা, আর ডিটেলস গুলো হয়তো নেট থেকেও লিখতে পারো অথবা নিজের মতো করেও লিখতে পারো। মিস এই মিস ফিগার দিব পিডিএফটা মিস? হবে? কোশ্চেনটা একজন বলো, আমি বুঝতে পারিনি। বললাম যে মিস এই যে এই স্লাইডটা কি পাওয়া যাবে আপনি হ্যাঁ, এই যেটা স্লাইডটা দেখে আমি দিয়ে পড়াইলেন? দিব, এই স্লাইডটা আমি জি। পুরোটাই তোমাদের দিয়ে দিব। আর ওয়াশ আর বোরিং মিস এর মিস আরেকটা কোশ্চেন, হুম। আমরা যখন পয়েন্ট করে লিখবো তখন কি যেগুলোতে ফিগার দাও না এগুলো ফিগার দিব? এটা তোমার আর উপর, আমরা যদি ইটস চাই টোটালি আর কি আপ নেট টু। থেকে। হ্যাঁ, ইটস টোটালি আপ টু, আমি ওকে তো ওকে বলে দিচ্ছি যে রিপোর্টে তোমাদের ফ্লেক্সিবিলিটি ফুল দিয়ে দিচ্ছি, বাট এতটুকু ইনশিওর করবো আমি যা পড়িয়েছি অথবা ম্যানুয়ালে যা আছে সব যাতে থাকে, বাট প্রিসাইজ ওয়েতে। এটা তোমার উপর স্ট্র্যাটেজি ডিপেন্ড করতেছে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা। মিস আর বিল্ডিং যখন করেছে আসলে মিস হিউজ লেখা লিখেছে, মানে হিউজ মানে অনেক। তো এটা একটু মিস ছোট করে দিলে আমাদের যদি একটু বলে দিন, আছে এই টপিক তোমরা 10টা অথবা 12টা এই টপিকগুলো লেখো, এটা দেন ওগুলো আমরা ফিগার আমরা অ্যাটাচ করলাম, আসলে আচ্ছা, ম্যাডাম মিস ওটা অনেক এটা লেখা সাজায় হয়ে কোথায় যায়। লিখলাম মিস ডিটেইলস? যে ওইটাই আচ্ছা, আমরা এটা সাজায় একটা গোছায় কাজ করতে পারো যে এই যে দেখো এখানে আজকে যতটুকু পড়লাম এখানে তো অত পোর্শন ছিল না, এখানে দেখো অবজেক্টিভস গুলা ছিল, আর তুমি এটা হয়তো ইম্পর্টেন্স গুলা এইগুলা কয়েকটা পয়েন্টে লিখতে পারো। আমি এটাই বারবার বলতেছি, এখান থেকে যে ফুল ফলো করতে হবে এমন না, অবজেক্টিভ যেটা আছে মেইন যে অবজেক্টিভ গুলো আমি বললাম তুমি সেগুলা লিখো। তারপর হলো এই যে ট্রেঞ্চ ওপেন এক্সক্যাভেশন, পিট কি একটা ফিগার দাও, 2 লাইন লিখো। তারপরে হলো ড্রাফটের কি, যদি ডেফিনেশন নাও দিতে চাও অ্যাটলিস্ট ফিগারটা অ্যাটাচ করো। ওয়াশ অগার বোরিং এ দেখো আমাদের এখানে কয়েকটা প্যারা, হাইয়েস্ট গেলে 4 প্যারা অথবা 5 প্যারা আছে, জাস্ট 2টা ফিগার অ্যাটাচ করে দাও। আর ওয়াশ বোরিংটা তোমার একটু ইম্পর্টেন্টলি লিখতে হবে, কারণ ওয়াশ বোরিং তুমি যখন লিখতেছো, আমি আচ্ছা ওয়াশ বোরিং এর মেকানিজমটা আমি তোমাদের লিখতে আপাতত, বাট মেকানিজমটা যদি নাও লিখতে পারো এই ফিগারটা মাস্ট লিখবা, আর এই স্টেপ গুলা কি সেটা যাতে অ্যাটলিস্ট থাকে এটা ইনশিওর করবা। মানে রিপোর্টে ফার্স্টে যেগুলো বলেছি সেগুলো একটু প্রিসাইজলি লিখো, বাট ওয়াশ বোরিং এ যা বললাম সেটা পুরাটাই লিখো, ঠিক আছে? জি মিস। আচ্ছা, আর বিল্ডিং এরটা আমি একটু রেকর্ডিং পজ করে। আচ্ছা, আমাদের থার্ড যে মেথডটা আছে বোরিং মেথড, সেটা হলো আমাদের রোটারি বোরিং। অলরেডি আমরা 2টা দেখেছি, অগার বোরিং দেখেছি এবং ওয়াশ বোরিং এ দেখেছি। এখন তুমি নাম থেকেই কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে আমাদের যে বোর হোলটা আমরা ক্রিয়েট করব সেটা হলো আমাদের রোটেট করতে করতে হলো আমাদের ক্রিয়েট করতে হবে। এবং এখানে দেখো আমাদের ফার্স্টের 2টাতে কি বলেছিলাম, ওয়াশ বোরিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গ্রাভেল এবং বোল্ডার টাইপের সয়েলের ক্ষেত্রে সুইটেবল না, অথবা আমরা ইউজ করতে পারবো না। সিমিলারলি অগার বোরিং এ দেখেছিলাম আমরা শুধু ক্লে টাইপের সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বাট আমরা রোটারি টাইপের বোরিং দেখা যাচ্ছে আমাদের হার্ড টাইপের যে সয়েল আছে সেখানে আমরা ইউজ করতে পারি। এবং এটার লাস্টে যেটা থাকে দেখো, ইন
in the drilling method, a cutter bit or a core barrel with a coring bit attached to the end of a string of a drill rod. তার মানে এখানে যে ড্রিল রডটা থাকবে, ড্রিল রডে আমরা ফার্স্টে কি দেখেছিলাম, চপিং বিটটা অ্যাড করা আছে, বাট এখানে আমরা যেটা অ্যাড করবো সেটা হলো কাটার বিট, তার মানে হলো যেটা কাট করবে। এবং এখানে আমাদের অ্যাপারেটাসটা এমন ভাবে সেট করা থাকে যে আমরা কন্টিনিউয়াসলি রোটেট করাবো, এবং রোটেট করার কারণে আমাদের যে কাটার বিটটা আছে সেই কাটার বিটটা আমাদের সয়েলকে কাট করবে। এবং এটাও সেম ওয়েতে আমাদের যে ইন পোর্শনে যে ড্রিলিং বিটটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে আমরা স্যাম্পলিং স্পুন ইউজ করে আমাদের সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করতে পারি। আর এরপরে যে আরেকটা টাইপেরও মেথড আছে সেটা হলো পারকিউশন ড্রিলিং। আমাদের যে রোটারির বোরিংটা দেখলাম সেটা আমরা একটা ভিডিও দেখবো, বাট আমি আগে ডেসক্রিপশনটা শেষ করে দেন তারপর আমরা ভিডিওটা দেখবো যে কিভাবে অপারেট করে অথবা প্রসেসটা হয় আমাদের রোটারি ড্রিলিং এ। আর পারকিউশন ড্রিলিং এর ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে ড্রিলিং যে রডটা আছে সেটা হলো আমরা রিপিটেডলি লিফটিং করি অথবা ড্রপিং করি, এবং ড্রপিং করার কারণে আমাদের যে সয়েলগুলো আছে সেই সয়েলগুলো হলো গ্রিন্ডিং হয়ে যাবে, এবং আমরা যখন ওয়াটারটা অ্যাড করতেছি আমাদের এখানে ওয়াটারটা অ্যাড করলে দেখা যাচ্ছে আমাদের একটা স্ল্যারি ফর্মেশন হচ্ছে, এবং এখানেও তোমরা বেন্টোনাইট ইউজ করতে পারো ওয়াটারের সাথে যাতে আমাদের প্রেসারটা উইথস্ট্যান্ড করতে পারে। আর এখানে দেখা যাচ্ছে একটা লার্জ অ্যামাউন্টের স্ল্যারি ফর্ম হচ্ছে, সেই স্ল্যারিটা দেখা যাচ্ছে আমরা পাম্পের মাধ্যমে অথবা বেইলারের মাধ্যমে রিমুভ করতে পারি। বেইলারটা কি আমরা যখন রোটারি ড্রিলিংটা দেখবো তখন হয়তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর এখানে যে ড্রিলিংটা করা হয় সেটা হলো আমরা একটা মেশিনের মাধ্যমে হলো আমরা ড্রিলিংটা করি। তো মেশিনের মাধ্যমে তুমি যখন ড্রিল করবা তখন একটা হোল ক্রিয়েট হবে, সেই হোলের ভিতর হলো তুমি ড্রিল রডটা প্রোভাইড করতেছো। মানে আগের মেথডটাই সেম, বাট এখানে আমরা হলো রিপিটেডলি হলো লিফটিং করি, করলে আমাদের সয়েলটা গ্রিন হয়ে যায়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের হলো মেথড গুলা। আমরা এখন ভিডিওটা দেখব যে কিভাবে হলো আমাদের রোটারি বোরিংটা কাজ করে। এখন রোটারি বোরিংটা দেখা যাচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টটা অনেক বড়, সো সেটা আমাদের লিফটিং করার জন্য অথবা ট্রান্সপোর্ট করার জন্য আমাদের যে বড় বড় লরিগুলো অথবা ট্র্যাকগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তাহলে একটু ভিডিওটা ফার্স্টে দেখো, আমি ডিসক্রাইব করব তোমাদের। আচ্ছা ফার্স্টে থেকে এইখান থেকে এটা হলো আমাদের মেইনলি অ্যাপারেটাসটা অথবা ইনস্ট্রুমেন্টটা দেখো, এবং এখানে নিচে হলো আমাদের বিটটা থাকে, এটা হলো মেশিন, মেশিনের মাধ্যমে হলো আমরা অপারেট করি, এবং পুলি থাকে, পুলির মাধ্যমে হলো আমরা রোটেট করাতে পারি। এই যে উইঞ্চ থাকে, এটা কিন্তু অনেক বড় টাইপের হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় মাইনিং অথবা বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এই টাইপের রোটারি ড্রিলিংটা প্রয়োজন পড়তেছে। এটার অ্যাপারেটাসটা তো এইভাবে ক্যারি করে আনা ডিফিকাল্ট হয়ে যায়, সো এটা দেখা যাচ্ছে আমাদের যে হরিজন্টাল পোর্শন এবং ভার্টিক্যাল পোর্শন আমরা আলাদাভাবে ক্যারি করে নিয়ে আসতে পারি। দেন তারপর হলো আমাদের যে সাইডটা আছে সেই সাইডে হলো আমরা একসাথে হলো অ্যাটাচ করতে পারি। এই যে দেখো সব হলো ইন্ডিভিজুয়ালি আছে এবং আমরা অ্যাটাচ করলাম, যাতে আমাদের কনভেনিয়েন্ট ওয়ে হয় হ্যান্ডেলিং এর জন্য। আদারওয়াইজ তুমি এই বড় একটা ইনস্ট্রুমেন্টকে কিন্তু ট্রান্সপোর্ট করে আনা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। এবং এটা কিন্তু রোটেট করানো যায়, দেখো ভার্টিক্যালি তুমি রোটেট করাতে পারবে। এরপরে যেটা করবে এটা হলো আমাদের ড্রিলিং রড। দেখো ড্রিলিং রডটা আমরা এখানে প্লেস করতেছি, এবং এটা কিন্তু লিফটিং করা যাচ্ছে উপরে নিচে। আর এটা হলো ড্রিল অগার, এই যে দেখো একদম ফার্স্টের দিকে আমরা যখন রোটারি ড্রিলিংটা দেখিয়েছিলাম তখন কিন্তু এরকম টাইপের একটা শ্যাফট দেখিয়েছিলাম তোমাদের, দেখো। এবং এটা ওয়ান কাইন্ড অফ হলো ব্লেড হিসেবে কাজ করে আমাদের সয়েল কাটিং করার জন্য, এবং এটাকে তুমি যখন রোটেট করাবা তখন আস্তে আস্তে সয়েল হলো কাট করে নিচে চলে যাবে। এবং এটা রিমুভ করে হলো আমরা ড্রিল বাকেটও ইউজ করতে পারি, কারণ তুমি দেখা যাচ্ছে একটা সার্টেন ডেপথে যাচ্ছ, তোমার সয়েল গুলা কিন্তু ওই যে যে আমাদের কাটার আছে কাটারের সাইড দিকে হয়তো পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা
স্যাম্পল কালেকশনের জন্য ড্রিলিং বাকেটও ইউজ করতে পারি। এটাও সেম, নিচে হলো আমাদের চপিং বিট টাইপের অথবা কাটা টাইপের থাকবে এবং যেটা আমাদের এই বাকেটের ভিতর সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে হেল্প করবে। তাহলে দেখো কিভাবে রোটারি ড্রিলিংটা কাজ করতেছে। এই যে এখানে হলো ফ্রি ফল উইঞ্চ আসছে, এটা জাস্ট আপ এন্ড ডাউন এ হেল্প করবে তোমাকে লিফটিং এ, এবং এটা হলো অক্সিলারি উইঞ্চ এবং আপার মাস্ট এটা থাকতেছে, এবং এটা হলো রোটারি ড্রাইভ। যেহেতু রোটারি ড্রিলিং, সো অবভিয়াসলি একটা সার্টেন স্পিডে আমাদের রোটেট করতে থাকবে। দেখো রোটেট করলে আমাদের শেপটাও কিন্তু রোটেট হচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু একদম ফার্স্টের দিকে যে আমরা রোটারি ড্রিলিংটা দেখেছি এটাও কিন্তু সেম। এটা তখন কিন্তু মেকানিক্যাল যে ড্রিলিং এর কথাটা আমরা বলেছিলাম সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকম। এই যে দেখো ড্রিল করতে করতে নিচে চলে যাচ্ছে, এই যে সয়েলটা কাট করে যাচ্ছে, কিন্তু তুমি রোটেট করাছো আস্তে আস্তে ড্রিল হয়ে, এবং এই যে শ্যাফটের ভিতর দিয়ে আমাদের সয়েলটা জমা হচ্ছে। তো সার্টেন ডেপথ পর্যন্ত হয়ে গেল, তারপরে এই সয়েলটাকে তুমি ডাম্প করে উপরে নিয়ে আসতে পারো। দেখো পুরাটা শ্যাফট কিন্তু একদম প্রতিটা লেয়ারে লেয়ারে আমাদের প্লেস হয়ে গেছে। এবং এটা যখন তুমি লিফটিং করবে খুব কেয়ারফুলি করতে হবে, কারণ আদারওয়াইজ সারাউন্ডিংস এ কিন্তু পড়ে যেতে পারে। লো ভাইব্রেশনে করতে বলতেছে এই কারণে যাতে আমাদের সয়েল প্রপার্টিজটা যাতে খুব বেশি চেঞ্জ না হয়। এটা তো অবভিয়াসলি ডিস্টার্ব স্যাম্পল, বাট আমাদের প্রপার্টিজ যাতে চেঞ্জ একদমই না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এইভাবে হলো আমরা আনলিফটিংটা করতেছি অথবা ডাম্প করতেছি। সেটা তো রোটারি ড্রিলিং এর মাধ্যমে দেখালো। এখন যদি আমরা বাকেটের মাধ্যমে দেখতে চাই, অলরেডি আমরা দেখেছি একটা বাকেট আছে, ড্রিলিং বাকেট। সেই ড্রিলিং বাকেটের মাধ্যমে তোমরা কিভাবে করতে পারো সেটা দেখাবে এখন। এটাও সেম, তোমার রোটেট করবে এবং আস্তে আস্তে হলো নিচের দিকে চলে যাচ্ছে, এই যে দেখো। ড্রিলিং বাকেটটা তুমি যখন রোটেট করছো এই একটা পোর্শনে কিন্তু ফাঁকা আছে, এই যে এই পোর্শনটাকে কিন্তু ফাঁকা, এবং এটার ভিতর দিয়ে হলো সয়েল তোমার বাকেটের ভিতরে হলো এন্ট্রি করতেছে। তো একদিক দিয়ে কাটতেছে আরেক দিক দিয়ে বাকেটের ভিতরে এন্ট্রি করতেছে। সো যখনই বাকেটের ভিতর এন্ট্রি একদম কমপ্লিট হয়ে যাবে অথবা তুমি যে ডেপথ পর্যন্ত চাচ্ছ করে দেন, তারপর হলো এখানে যে ওপেনিংটা আছে সেটা তুমি অফ করে দিতে পারো কিন্তু। এবং কেয়ারফুলি আমাদের কিন্তু লিফট করে নিয়ে আসতে হবে উপরের দিকে। দেখো তারপর আমরা একদম ডাইরেক্টলি আনডাম্প করতে পারি। এটা যদি তুমি একদম ওপেন করে দাও তাহলে এটাকে পুরাটাই কিন্তু রিমুভ করতে পারি। আর এটার ভিতর দিয়ে হলো আমাদের সয়েলটাকে ইনসার্ট হচ্ছিল, এই যে এটার ভিতর দিক দিয়ে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের রোটারি ড্রিলিং। রোটারি ড্রিলিং এর মাধ্যমে আমরা অনেক ডেপথ পর্যন্ত হলো আমাদের সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে পারি। দেখো অনেক ডেপথ নিচে যেতে পারি। ম্যাক্সিমাম আমরা 70 মিটার পর্যন্ত, 70 মিটার কিন্তু একটা হিউজ ডেপথ, এটা কিন্তু 70 ফিট না। তো এটা একটু খেয়াল রাখবা। তাহলে আমরা রোটারি ড্রিলিং বুঝতে পারলাম, অথবা আমাদের যে বোরিং মেথড গুলো আছে সেগুলো হলো আমরা বুঝতে পারছি। তো অনেক সময় দেখা যাচ্ছে মাইনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা রোটারি ড্রিলিংটা করে থাকি। এরপরে দেখো সেটা যে টপিকটা আসতেছে সেটা হলো সয়েল স্যাম্পল। অলরেডি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা এই যে যে ড্রিলিং গুলা করতেছি, এই ড্রিলিং করে হলো আমরা সয়েল স্যাম্পলটা কালেক্ট করতেছি। এই সয়েল স্যাম্পল কালেকশনটাকে বলা হয় হলো সয়েল স্যাম্পলিং। তো অনেক সময় তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ সয়েল স্যাম্পলিং। সয়েল স্যাম্পলিংটা কিছুই না, জাস্ট কালেকশন অফ দ্য সয়েল ফ্রম সয়েল এক্সপ্লোরেশন প্রসেস অর মেথড।
তো এখান থেকে তুমি টু টাইপস এর সয়েল কালেক্ট করতে পারো অথবা অবটেইন করতেছে, একটা ডিস্টার্বড এন্ড আনডিস্টার্বড। অলরেডি আমরা জানি যে হোয়াট ইজ ডিস্টার্বড এন্ড আনডিস্টার্বড স্যাম্পল। এবং আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে আমাদের ফাউন্ডেশন যে ডিজাইন করতেছো এটার জন্য ইঞ্জিনিয়ারিং প্রপার্টিসটা জানা প্রয়োজন। একটা সয়েলের কি কি ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস আছে সেটা হলো, দেখো আমাদের স্ট্রেংথ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের সয়েলের ক্যাপাসিটি কত, সেটা কম্প্রেসিবিলিটি অলরেডি আমরা বলেছি যে প্রেসার আসলে কতটুকু কম্প্রেসেবল। আর পারমিয়াবিলিটি বলে একটা টার্ম আছে, এখন আমাকে কেউ একজন বলো হোয়াট ইজ পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি জানার কথা বলো। কেউ জানো না পারমিয়াবিলিটি কি? মিস ভেদনযোগ্যতা। হ্যাঁ, পারমিয়াবিলিটি মানে হলো, তুমি তো নাম থেকে বুঝতে পারতেছো পারমিট করতেছে, তার মানে হলো আমাদের এই সয়েলের একটা মলিকুল, এই সয়েলের একটা মলিকুলের ভিতরে কিন্তু আমাদের ফাঁকা জায়গা থাকে। এখন এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে হলো আমাদের ওয়াটার পাস করে যায়। এখন তুমি একটা সয়েল টেস্ট করে দেখলা, সেটা পারমিয়াবিলিটি হলো অনেক বেশি, দ্যাট মিন্স হলো পানি পাস করে যাওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। তাহলে ওই টাইপের সয়েলে যদি তুমি ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করো তাহলে আমাদের কি হবে? পানিটা কি ফাউন্ডেশনের কনস্ট্রাকশনের উপর কি ইম্প্যাক্ট ফেলবে, অথবা ঠিক মতো কনস্ট্রাকশন আমরা করতে পারবো না, অথবা পানিটা দেখা যাচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের উপর থেকে কি একদম সুপার স্ট্রাকচারে চলে আসে। আমরা একটা টার্ম পড়েছিলাম ডিপিসি, মনে আছে কারো? বলো Yes, তো। ma'am. What is- ড্যাম প্রুফ কোর্স আচ্ছা, ড্যাম প্রুফ কোর্স আমরা কেন প্রোভাইড করি এটা একটু বলো। যেন ওয়াটার পেনিট্রেশন না হয়, হ্যাঁ, এখন প্রিভেন্ট করার জন্য। এক্স্যাক্টলি, এখন এই ওয়াটারটা কোথা থেকে আসতেছে? আমাদের এই যে Soil সয়েল থেকে। মলিকুল থেকে আসতেছে। এখন সয়েল মলিকুলের ভিতর যদি তুমি দেখো যে পারমিয়াবিলিটি বেশি, তাহলে সে ইজিলি কি পানি পেনেট্রেট করে উপরে উঠে আসতে পারবে, তাহলে কিন্তু আমাদের সুপার স্ট্রাকচারে একটা ইফেক্ট ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমরা হলো ডিপিসি প্রোভাইড করি। এবং আমরা যখন ফাউন্ডেশন ডিজাইন করব অথবা কনস্ট্রাক্ট করব, অবভিয়াসলি আমাদের এই প্রপার্টিস গুলা জানতে হবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। আচ্ছা, এখন দেখো আমাদের দুই টাইপের সয়েল আছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রপার্টিস অথবা ক্রুশাল প্রপার্টিস, সেগুলো অবভিয়াসলি আমাদের আনডিস্টার্ব সয়েল স্যাম্পলের ক্ষেত্রে করতে হবে। কারণ তুমি যদি ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে করো তাহলে তোমার স্ট্রেংথ কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, তারপর কম্প্রেসিবিলিটি ও কনস্ট্যান্ট থাকবে না, পারমিয়াবিলিটিও চেঞ্জ হয়ে যেতে পারে। ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি এই যে মাত্র যে প্রসেস গুলা দেখলা, ড্রিলিং যে করলা, ড্রিলিং করার সময় কিন্তু একটা প্রেসার পড়তেছে সয়েলের উপর, তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেন, কম্প্রেসিবিলিটি, পারমিয়াবিলিটি সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আনডিস্টার্ব স্যাম্পল নিয়ে আমাদের টেস্ট করতে হবে, ডিস্টার্ব স্যাম্পল নিতে পারবো না। এবং আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রিকশনস গুলা যেগুলা সেগুলা অতটা আমরা ইউজ করি না। মানে আনডিস্টার্ব স্যাম্পলে দেখা যাচ্ছে আমাদের কিছুটা ডিস্টারবেন্স হয়, এবং আমরা ওই ডিস্টারবেন্সটা ট্রাই করি যে মিনিমাইজ রাখার জন্য। আনডিস্ট্রিবিউটেড মানে কোনটা আনডিস্টার্ব? আনডিস্টার্ব মানে কোন সয়েলটা? আচ্ছা, আনডিস্টার্ব দ্বারা বোঝাচ্ছে যে আমরা দুই টাইপের সয়েল আছে, সয়েল স্যাম্পল কালেক্ট করতেছি, সয়েল না, দুই টাইপের সয়েল স্যাম্পল কালেক্ট করতেছি। একটাকে নাম দিচ্ছি হলো ডিস্টার্ব, আর এটা নাম দিচ্ছি হলো আনডিস্টার্ব। ডিস্টার্ব দ্বারা কি বোঝাচ্ছে? যেটা ডিস্টার্বড হয়েছে অথবা প্রপার্টিস চেঞ্জ হয়ে গেছে অথবা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা বলতেছি ডিস্টার্ব। তুমি একটা সয়েল যখন কালেক্ট করবা, সেখান কালেকশনের সময় যদি খুব বেশি ভাইব্রেশন হয় অথবা খুব বেশি যদি তুমি প্রেসার দিয়ে কালেক্ট করো, তাহলে কি আমাদের কিছু প্রপার্টিস চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা মলিকুলসে দেখা যাচ্ছে আমাদের ডিসইন্টিগ্রেশন হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে লুজ ফর্মেশন হতে পারে। সেই টাইপের সয়েলকে আমরা বলতেছি ডিস্টার্ব স্যাম্পল, দ্যাট মিন্স প্রপার্টিস চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আনডিস্টার্বড হলো আমি আমাদের প্রপার্টিস যখন কালেকশন করব অথবা সয়েল স্যাম্পল যখন কালেক্ট করব, প্রপার্টিস খুব বেশি যাতে চেঞ্জ হয় না হয়,
চেঞ্জ হবে এটা ঠিক আছে, বাট আমাদের ট্রাই রাখতে হবে একদম মিনিমাইজেশন ডিস্টারবেন্সটা যাতে থাকে, সেই টাইপের সয়েলকে আমরা বলি হলো আনডিস্টার্ব সয়েল। এতে আমাদের দেখা যাচ্ছে সয়েল প্রপার্টিজ গুলো আমাদের সারাউন্ডিং যে ইফেক্ট অথবা স্যাম্পলিং যে ইফেক্ট গুলো আছে সেগুলোর কারণে দেখা যাচ্ছে আমাদের ডিস্টারবেন্সটা কম থাকে। এই টাইপের সয়েলকে আমরা বলি হলো আনডিস্টার্ব সয়েল। এবং এখানেই বলা আছে যে দেখো, এটা undisturbed means a sample where some precautions have been taken to minimize disturbance or remolding effects. Remolding effects হলো আমরা একটু আগে কি দেখেছিলাম, একটা স্পুন দেখেছিলাম অথবা একটা স্প্লিট টিউব দেখেছিলাম। তুমি সেখান থেকে কি মোল্ডটাকে রিমুভ করতেছো, রিমুভ করে সয়েল কালেক্ট করতেছো। আমি যদি ফিগারটা দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। এই যে দেখো, এটা কিন্তু ক্লোজ অবস্থায় ছিল, বাট এটাকে তুমি যখন রিমোল্ড করতেছো এখানে কি আছে, আমাদের সয়েল আছে। তো আমাদের রিমোল্ডিংটা এমন ভাবে করতে হবে যাতে আমাদের এই পার্টিকেল গুলার ভিতর ডিস্টারবেন্সটা যাতে কম হয়, প্রপার্টিস চেঞ্জ হয়ে যেতে পারে হাই ডিস্টারবেন্সে। সো আমরা ট্রাই করব প্রিকশনস মেনটেন করে এবং ডিস্টারবেন্সটা মিনিমাইজ রেখে আমাদের সয়েল স্যাম্পলটা কালেক্ট করার জন্য। তখন ওই টাইপের সয়েলকে বলা হয় না আনডিস্টার্ব সয়েল। তাহলে আমরা সয়েল স্যাম্পলিং বুঝতে পারছি। এই যে দেখো সয়েল স্যাম্পলিং, এবং দুইটা মেথডে আমরা সয়েল স্যাম্পলিং করতে পারি, ডিস্টার্বড আনডিস্টার্বড। ডিস্টার্বড এর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো, রিমোল্ডেড ওয়াশ অথবা রিপ্রেজেন্টেটিভ। এতক্ষণ আমরা যেই মেথড গুলা দেখে আসলাম বোর্ডিং এ, সেগুলো সবগুলো কিন্তু ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর আনডিস্টার্বড এর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় ব্লক তৈরি করে নিতে পারি অথবা একটা ড্রাইভ তৈরি করে নিতে পারি, সেই ড্রাইভের মাধ্যমে আমরা সয়েলটা কালেক্ট করতে পারি এবং এখানে আমাদের ডিস্টারবেন্স কম থাকবে। ম্যাম ড্রাইভটা কি? এটা ড্রাইভ হলো ওয়ান কাইন্ড অফ একটা সেট আপ, যেখানে হলো তুমি সয়েল স্যাম্পলটা কালেক্ট করবা। এই যে এখানে দেখবা, এই যে দেখো ওপেন ড্রাইভ স্যাম্পলার, এরকম একটা স্যাম্পলিং করে নিছো, এরকম একটা কাপলিং থাকবে, এটার ভিতরে হলো আমরা স্যাম্পলটা কালেক্ট করবো। এই যে, এবং কেসিন থাকবে, বোর হোল থাকবে, সব সেম থাকবে আগের মতো সেম, জাস্ট একটা ড্রাইভ অথবা একটা হলো ক্রিয়েট করে নিচ্ছ, সেটাকে আমরা বলতেছি ড্রাইভ স্যাম্পলার। আর ব্লক স্যাম্পলার কি, এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু আরেকটার সাথে মানে ম্যাচ আছে। বলো তো এটা কি টাইপের আরেকটা? একদম ফার্স্টে পড়ে আসছিলাম এক্সক্যাভেশনে, কার কি মনে আছে? কারো মনে নেই? এক্সক্যাভেশন মেথড গুলো কি কি ছিল বলো তো ওপেন এক্সক্যাভেশনের, সাইট ম্যাম এক্সপ্লোরেশন? হোলো টাইপ একটা ছিল ওটা। একদম ফার্স্ট মেথডটা কি ছিল? পিট করে নিচ্ছি, মনে আছে কারো? 1 থেকে 2 মিটারের আমাদের উইথ, 2 থেকে 4 মিটারের আমাদের হাইটের একটা পিট করে নিয়েছিলাম না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে ব্লক মেথডটা হলো ওয়ান কাইন্ড অফ আমরা একটা টেস্ট পিট ক্রিয়েট করে নেব, দেন তারপর আমরা প্রিকশনস মেনটেন করে একটা উডেন ব্লক থাকবে, তারপর পলিথিন থাকবে, এরকম ভাবে এখানে আমরা সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে পারি। তো আনডিস্টার্ব সয়েল স্যাম্পলটা আমাদের কালেকশনের সময় খুবই প্রিকশনস মেনটেন করতে হয় যাতে ডিস্টারবেন্সটা যাতে লেস থাকে। আর এখানে দেখো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা স্প্লিট স্পুন স্যাম্পলার, এতক্ষণ যে ফিগারটা আমরা বারবার দেখতেছিলাম যে একটা টিউব টাইপের, ওইটাকে বলা হয় হলো স্প্লিট স্পুন স্যাম্পলার। আবার ওপেন ড্রাইভের ক্ষেত্রে দেখো আরো কিছু এক্সাম্পল আছে, শেলবি টিউব স্যাম্পলার। এটাও হলো ওয়ান কাইন্ড, হলো আমাদের একটা স্পুন টাইপের অথবা একটা ব্লক টাইপের করে নিচ্ছি, যেখান থেকে হলো আমরা সয়েল স্যাম্পলটা কালেক্ট করতেছি। এখন দেখো ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে আমরা যে কোনো প্রপার্টিজ কিন্তু মেইনটেইন না করলেও চলছে, অথবা আমরা সয়েলে কোন কোন প্রপার্টিজ গুলো আমরা ডিটারমাইন করতে পারি, লাইক কনসিস্টেন্সি কিরকম, এটা মেজার করতে পারি। বাট আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ লাইক স্ট্রেংথ কত, ওয়াটার কন্টেন্ট কত, ডেনসিটি কত, সেই সবগুলো হলো আমাদের আনডিস্টার্বড করব। এই যে দেখো এরকম একটা স্প্লিট মানে একটা টিউব টাইপের থাকবে, যে টিউবটা হলো হলো টিউব থাকবে এবং এটার ভিতর হলো আমরা সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করব।
এখন টিউবের দেখা যাচ্ছে ডিফারেন্ট টিউবের ডিফারেন্ট ডায়ামিটার থাকে এবং এটার স্পেসিফিকেশনস থাকে, এবং এটাকে আমরা একটা টার্মের মাধ্যমে রিপ্রেজেন্ট করার ট্রাই করি, সেটাকে বলা হলো এরিয়া রেশিও, AR। সো এরিয়া রেশিও আমার যত কম হবে তত হলো আমাদের সয়েল কোয়ালিটি ভালো হবে। তো এখানে দেখো আমাদের এরিয়া রেশিওটা আমরা কিভাবে বের করতে পারি। আউটার ডায়ামিটার স্কোয়ার মাইনাস ইনার ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই ইনার ডায়ামিটার স্কোয়ার। তাহলে আউটার মানে এই পুরাটা ডায়ামিটার, এই বাইরে এখান থেকে এতটুকু পর্যন্ত ডায়ামিটার, আর ইনারটা হলো যে সয়েল স্যাম্পলটা আছে সেটা ডায়ামিটার, এবং এই দুইটার রেশিও থেকে আমরা হলো এরিয়া রেশিওটা পাচ্ছি। সো মিস কিসের এরিয়া রেশিও, যে টিউবটার? টিউবটার না, মানে এই যে দেখো তুমি যে সয়েল স্যাম্পলটা কালেক্ট করলা, জি মিস। সয়েল স্যাম্পলটা কালেক্ট করার পরে এখন আমাদের তো অবভিয়াসলি এটা জানা প্রয়োজন যে এটা যে একদম যে তোমার কোয়ালিটিটা কিরকম, দ্যাট মিন্স তুমি ডিস্টার্ব স্যাম্পল পেলা নাকি ডিস্টার্বেন্স কম ছিল না বেশি ছিল, সেটা রিপ্রেজেন্ট করি একটা টার্মের মাধ্যমে যেটাকে আমরা বলি হলো এরিয়া রেশিও। এখন এই এরিয়া রেশিওর ফর্মুলা হলো আমাদের টিউবের ডায়ামিটারের স্কোয়ার মাইনাস এই যে সয়েল স্যাম্পল যতটুকু নিলা সেটা ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই সয়েল স্যাম্পল যতটুকু আছে সেটা ডায়ামিটার স্কোয়ার, এবং এটা আমরা পার্সেন্টেজ আকারে করি। সো এখানে দেখো এই যে আমাদের যদি কম হয় তাহলে আমরা বলতে পারি গুড কোয়ালিটি, আর যদি আমাদের ওয়ালের থিকনেস খুব বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডিস্টারবেন্সটা অনেক সময় অনেক বেশি হয়। এই যে দেখো এটা হলো আমাদের কোনটা আউটার ডায়ামিটার আর কোনটা ইনার ডায়ামিটার, এবং এটা হলো একটা সয়েল স্প্লিট স্যাম্পলার। ইনার ডায়ামিটার এত, আউটার ডায়ামিটার এত, সেখান থেকে তুমি এরিয়া রেশিও পাচ্ছ। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টাইপের স্প্লিট স্পুন থাকতে পারে অথবা ডিফারেন্ট টাইপের স্যাম্পলার থাকতে পারে। সো আমরা ফার্স্টে যেটা দেখলাম এটা দেখো পুরাটা কিন্তু সার্কুলার, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ডিফারেন্ট শেপে থাকতে পারে। এই যে এতটুকু সার্কুলার, আবার নিচেরটা একটু ট্রাপিজয়েডাল শেপে, তাহলে দেখো এইখানে ডায়ামিটার একরকম আবার নিচের ডায়ামিটার কিন্তু একরকম, সেই ক্ষেত্রে আবার আরেক টাইপের ফর্মুলা হতে পারে। সো আজকে অলরেডি তোমাদের 1 PM বেজে গেছে, তাহলে আমি আজকে আপাতত এতটুকুই রাখতেছি যে আমাদের এরিয়া রেশিও পর্যন্ত। দেখো তোমাদের রিপোর্টটা আমি বলে দিচ্ছি। ফাউন্ডেশন কি সেটা লিখবা, অবজেক্টিভস থাকবে, ফ্যাক্টরস থাকবে, সয়েল এক্সপ্লোরেশনটা কি এটা থাকবে, অবজেক্টিভস, ইম্পর্টেন্স না লিখলেও হবে কারণ তোমরা অলরেডি জানো, জানলেই হবে। এরপরে আমরা মেথডে চলে যাব। ওপেন এক্সকাভেশনের ফিগার দিবা, এটার ফিগার থাকবে। তারপর হলো অগার বোরিং এ কয়েক লাইন লিখে ফিগার অ্যাটাচ করবা। ওয়াশ বোরিং এর ডিটেলস এই ফিগার মাস্ট থাকতে হবে, স্টেপ গুলা লিখবা। আর হলো আমাদের রোটারি বোরিং এর ফিগারটা তোমরা হাতেও করতে পারো অথবা নেটে থেকেও দিতে পারো। এরপরে দেখো আমাদের সয়েল স্যাম্পল আছে 2 টাইপের, আর কোনটা কি টাইপের এইটুকু জাস্ট লিখবা। এটা পুরাটা লিখতে হবে না, জাস্ট আমাদের ডিস্টার্ব স্যাম্পলের জন্য কোন কোন প্রপার্টিজ মেজার করতে পারো, আনডিস্টার্বের ক্ষেত্রে কোন কোন প্রপার্টিজ মেজার করতে পারো সেটা লিখবা। তাহলে বোঝা গেছে? ম্যাম এই মেথডস অফ স্যাম্পলিং অবধি তো আমাদের রিপোর্ট। হ্যাঁ, একটু আবার বলো। ম্যাম এই পর্যন্তই আমাদের রিপোর্ট না মেথড? হ্যাঁ, এই পর্যন্তই রিপোর্ট। আর তোমাদের যে ফিগার গুলা তোমরা ড্র করতে পারবা সেগুলা কিন্তু তোমাদের ড্রই করতে হবে। লাইক আমি এই কারণে বলতেছি বারবার যে অ্যাটাচ করতে হবে সব ফিগার না, যেগুলো ড্র করা যায়। এর আগে রিপোর্টে দেখলাম যে অনেকে হাতে ড্র করছো, সেগুলো হলো বেটার হইছে। সো এই রিপোর্টে যে যতটুকু এফোর্ট দিবা তার মার্কিং ওরকম। এখন তোমার কাছে যদি খুব বেশি মনে হয় তাহলে তুমি ছোট করে লিখলে ওরকম ভাবে কিন্তু মার্কিং পাবা। ঠিক আছে?